আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ফাইনাল প্রিপারেশন কোর্সের আরেকটা ফ্রি ক্লাসে। আজকে হচ্ছে আমরা বিজ্ঞান বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি তোমরা অনেকেই হচ্ছে বিজ্ঞানের বস, তো তারপরেও হচ্ছে যারা যারা জয়েন দিছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই একটু জানো, এই যে ঝটপট জানিয়ে দাও। এবং ঘুম থেকে উঠে সকাল সকাল ক্লাস করতে কেমন লাগে? আচ্ছা, তোমরা তো ক্লাস 9-এ পড়ো, সো স্কুলে যাও রেগুলার, সো এটা নিয়ে মনে হয় প্যারা হওয়ার কথা না আসলে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই বলতেছে যে ভালো, আবার অনেকে বলতেছে ভালো না। ঠিক আছে, ফাইন। তো আজকে হচ্ছে আমরা কেন জড়ো হয়েছি সেটা একটু বলি। আহ, তোমরা জানো যে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার একটা নোটিশ দিয়ে দিয়েছে। বছরের শুরুতে হচ্ছে আমরা এমনভাবে দিন কাটাইছি যে মনে হয়েছে যে পরীক্ষা টরীক্ষা নাই, জীবনে অনেক চিল। কিন্তু দেখা গেছে যে এই যে লাস্ট 1 মাস আগে হচ্ছে বার্ষিক পরীক্ষার একটা বার্ষিক মূল্যায়নের একটা নির্দেশিকা দিয়ে দিয়েছে, যেটার সিদ্ধান্ত অনুসারে আসলে তোমাদের কি হবে, একটা পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা। তো ওই পরীক্ষার জন্যই হচ্ছে তোমাদের কার প্রিপারেশন কেমন সেটাও আমরা একটু যাচাই করে নিব, কারণ প্রিপারেশন ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। এখন প্রিপারেশন যদি ভালোও হয় আবার খারাপও হয়, তারপরেও হচ্ছে আমাদের কি করতে হবে, রেগুলারলি এক্সাম দিয়ে যেতে হবে। কারণ আমি হঠাৎ করে যদি হুট করে একদিন এক্সামে বসি তখন কিন্তু সমস্যা, তাই না? আচ্ছা, তো এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে যদি প্রিপারেশন খারাপ হয় তাহলে কি, তাহলে এই যে আমরা সামনে যে কোর্সটা করতে যাচ্ছি সেইখানে এমনভাবে ঝালাই করে নেওয়া হবে যাতে হচ্ছে তোমার প্রিপারেশনটা ভালো হয়। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং তারই একটা ধারাবাহিকতায় আমরা আমাদের ফাইনাল প্রিপারেশন কোর্সটা লঞ্চ করেছি, এবং তারই একটা প্রিভিউ হচ্ছে আজকে আমরা দিতে যাচ্ছি বিজ্ঞান ক্লাসে। তো তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো কারা কারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিলা এই যে লাস্ট। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আহ, তোমরা কেমন আছো সেটাও জানিও। আচ্ছা, ফাইন। হ্যাঁ হ্যাঁ, ছিল, অনেকেই ছিল। এই যে আসিফ ছিল, তারপরে হচ্ছে রেজওয়ান ছিল, ফাহিম ছিল। ওকে, নাইস। তাহলে তোমরা তো আমাদের সাথে ছিলেই। তো ফাইন, আমরা হচ্ছে আজকে বেশ কয়েকটা টপিক দেখব। তার মধ্যে S1-এ হচ্ছে আমরা দেখব পদার্থের অবস্থা, একটা পদার্থ কি কি অবস্থায় থাকতে পারে, এগুলো আমি ধরে নিচ্ছি যে তোমরা পারো। তারপরে হচ্ছে আমরা কি করব, রিভিশন দিব, তাই না? তো রিভিশনের পার্ট হিসেবে হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে, এখন থেকে যেহেতু আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, জানার জন্য তো অবশ্যই আমরা একটা জিনিস জানবো, কিন্তু তার পাশাপাশি যে জিনিসটা আমরা পড়বো সেই জিনিসটার ইম্পর্টেন্স কতটুকু, সেই জিনিসটা কোন কোন জায়গায় আসতে পারে সেটাও আমরা এখন থেকে ঝালাই করে নেব। ঠিক আছে ভাইয়া? যেমন এই যে কণার গতিতত্ত্ব থেকে টপিক থেকে হচ্ছে আমরা যদি আগাই, তাহলে এই যে এই টপিকটা পদার্থের বৈশিষ্ট্য, এইটা কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভাইয়া শর্ট অ্যান্সারিং কোশ্চেন, SAQ, এটার জন্য ইম্পর্টেন্ট। আবার আবার শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট হইতে পারে। আবার কিসের জন্য ইম্পর্ট্যান্ট হইতে পারে, আবার এটা দৃশ্যপট বিহীন প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট হইতে পারে। তো তোমরা যারা যারা হচ্ছে তোমাদের প্রশ্ন পদ্ধতি দেখেছো, আবার অনেকে হয়তো দেখো নাই, তো আজকে হচ্ছে আমরা টোটাল পড়াশোনা করে একটু এই যে আজকে যে যে টপিকগুলো পড়বো সেইগুলোর উপরেই বার্ষিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো হচ্ছে একটু রিক্যাপ করে নেব। তো দেখো, পদার্থ কি আসলে? পদার্থ বলতে আমরা বুঝি যে আমাদের আশেপাশে যা কিছু আছে। এই যে তুমি এখন ঘুম থেকে উঠে ক্লাস করতেছো, তুমি ফোনে ক্লাস করতেছো, রাইট? তো ফোনে ক্লাস করতেছো, ফোন কিন্তু একটা পদার্থ। তুমি এই টেবিলে বসে ক্লাস করতেছো, সেটাও পদার্থ। মানে আমাদের এই মহাবিশ্বে যা কিছু আছে, যার যার অস্তিত্ব আছে, যাকে চোখ দিয়ে দেখা যায় এবং হাত দিয়ে স্পর্শ করা যায়, এভরিথিং ইজ কি, পদার্থ বা ম্যাটার। ঠিক আছে? আচ্ছা, তো পদার্থের কি কি বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়, এই যে এখন হচ্ছে আমরা কিভাবে পড়ব সেটার একটা ডিনোট, যে ভাই বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমার কি মনে রাখতে হবে, কি ওয়ার্ড মনে রাখতে হবে, যে কোন কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন পদার্থের ভর থাকবে, তাহলে এখানে ভর কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? এদের নিজস্ব আয়তন থাকবে, তাহলে আয়তন কথাটা ইম্পর্টেন্ট, নিজস্ব আয়তন। পদার্থের অবস্থার পরিবর্তন হবে, বলো তো পদার্থ কোন কোন অবস্থায় থাকতে পারে?
আচ্ছা, হ্যাঁ, কঠিন, তরল আর বায়বীয়, তাই না? পদার্থের অবস্থার পরিবর্তন হয়, এটা হচ্ছে আমাদের আর একটা ধাপ। এরা স্থান দখল করে, অর্থাৎ জায়গা দখল করে। ভাইয়া, যার আয়তন থাকবে সেই কি জায়গা দখল করবে না? আচ্ছা, আর কি করে? আর হচ্ছে বল প্রয়োগে বাধা প্রদান করে। তাহলে এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য মোটামুটি। তাহলে আমরা যদি একটা পদার্থের কথা চিন্তা করি, হ্যাঁ, এই হচ্ছে আমাদের পদার্থ। ওকে ভাইয়া, এবং এই পদার্থের কি কি থাকবে? এই পদার্থের থাকবে হচ্ছে ভাইয়া ওকে, তাহলে ভর কি আসলে? তোমরা জানো যে ভর কি? ভর হচ্ছে ভাইয়া ভর হচ্ছে মোট পদার্থের পরিমাণ। কি পরিমাণ পদার্থ আছে এর মধ্যে? একটা পদার্থের মধ্যে মোট পদার্থ ঠিক কতটুকু আছে সেটা হচ্ছে তার ভর। এটা আমরা কি দিয়ে প্রকাশ করি? এটা আমরা প্রকাশ করি হচ্ছে ভাইয়া 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 100 গ্রাম, 200 গ্রাম, এরকম করে। ঠিক আছে? তার মানে এটার একক হচ্ছে কেজি, গ্রাম, এগুলা। আচ্ছা, এরপরে হচ্ছে আয়তন থাকতে হবে এটার। আয়তন কি ভাইয়া? আয়তন হচ্ছে যে কতটুকু ও শূন্য স্থানে কতটুকু জায়গা দখল করতেছে, তাই না? হ্যাঁ, ওকে। তাহলে হচ্ছে আয়তন মানে হচ্ছে যতটুকু জায়গা দখল করে। ওকে, এটার একক কি ভাইয়া? এটার একক হইতে পারে ভাইয়া 2 মিটার কিউব বা 2 লিটার, এইসব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলা হচ্ছে আমার থাকবে একটা পদার্থ। ওকে, ফাইন। তো আমরা হচ্ছে বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। এইবার হচ্ছে আমরা দেখব যে একটা পদার্থ কোন কোন অবস্থায় থাকতে পারে। তোমাদের কাছে আমি কমেন্টে জানতে চাইছিলাম, তোমরা আমাকে ঝটপট জানিয়ে দিয়েছো এবং তোমাদের অনন্য বুদ্ধির স্বাক্ষর রেখেছো যে ভাই আপনি জিজ্ঞেস করছেন পদার্থ কয় কয় অবস্থায় থাকতে পারে, কি কি অবস্থায় থাকতে পারে। সেটা হচ্ছে ভাই একদমই কঠিন কিছু না। ওকে, তো তোমরা বলছো যে ভাইয়া 3 ধরনের হইতে পারে। ঠিক আছে, মেনে নিলাম। এই 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের, 3টা অবস্থায় থাকতে পারে পদার্থের অবস্থা। এবং তোমরা জানিয়েছো যে ভাই এইগুলো আমরা ছোটবেলা থেকেই জানি, এগুলো জিজ্ঞেস করে লাভ নাই। ঠিক আছে? তাও জিজ্ঞেস যখন করছেন, এটা হচ্ছে কঠিন, তরল, আর কি, আর হচ্ছে বায়বীয়, তাই না? সলিড, লিকুইড, আর কি গ্যাসেস। ওকে, তাহলে এই 3টা অবস্থায় একটা পদার্থ বা ম্যাটার থাকতে পারে। এখন আমরা আসলে যদি এদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে যাই, ঠিক আছে, যে পদার্থগুলো যদি ইন্টারচেঞ্জ হয়, এই যে এখানে বলছে যে ভাইয়া পদার্থের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা, এদের অবস্থা তো আছে 3টা, কিন্তু অবস্থার মধ্যে পরিবর্তন হইতে হবে। আচ্ছা, তোমরা কেউ কি বলতে পারবা যে ভাই পদার্থের মধ্যে এই যে ধরো যে পদার্থ আছে, পদার্থ হচ্ছে কঠিন, তরল আর বায়বীয়। ঠিক আছে? এই হচ্ছে কঠিন, এই হচ্ছে তরল, আর এই হচ্ছে বায়বীয়, সলিড, লিকুইড, গ্যাস। এই যে এদের মধ্যে যে ইন্টারচেঞ্জটা হয় ভাইয়া, এই ইন্টারচেঞ্জটা কোন ধরনের পরিবর্তন দেখি কে বলতে পারে? যে কঠিন থেকে তরল হইতে পারে, আবার উল্টাটাও হইতে পারে। এদের মধ্যে যে পরিবর্তনটা, এটাকে আমরা কি ধরনের পরিবর্তন বলি? দেখি কে বলতে পারে। ওকে, আচ্ছা, রুটিনের কথা জিজ্ঞেস করছিলা একজন, যে ভাই রুটিন এখনো পাই নাই। রুটিন ওয়েবসাইটে তুমি পেয়ে যাবা। ঠিক আছে? ফিজিক্যাল, শরীফ আরফিন বলছো, তারপরে শিউলি আক্তার বলছো যে ভৌত পরিবর্তন ভাইয়া, স্টেট চেঞ্জ। ইয়েস, স্টেট চেঞ্জ
স্টেট চেঞ্জ তো অবভিয়াসলি মানে এটা তো অবস্থা চেঞ্জ হচ্ছে, বাট এটাকে আমরা ডিফাইন করি কোন চেঞ্জ দ্বারা, সেটা হচ্ছে খালিদ খান বলছে ভেরি গুড, ভৌত পরিবর্তন। তাহলে ভাইয়া এই যে এই ধরনের পরিবর্তনকে আমরা বলতেছি হচ্ছে ভৌত পরিবর্তন, এবং থ্রু আউট দ্য কোর্স আমরা ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি সেই জিনিসটা দেখব, ঠিক আছে? তো আপাতত হচ্ছে এই চ্যাপ্টারের টপিক না, তারপরে হচ্ছে আমরা জেনে নিচ্ছি যে এইটাকে আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে? চেহারা সুরতের পরিবর্তন হবে, ভিতরে কি থাকবে, সেম জিনিসই থাকবে, ঠিক আছে ভাইয়া? ওকে ওকে ফাইন। তাহলে হচ্ছে আমরা এটা দেখলাম যে চেঞ্জ যদি হয়, ইন্টারচেঞ্জ যদি হয়, সেটাকে আমরা ফিজিক্যাল চেঞ্জ বলি। আচ্ছা, এইবার আমরা হচ্ছে প্রত্যেকটা অবস্থা, সলিড লিকুইড গ্যাস, প্রত্যেকটা অবস্থার যে বৈশিষ্ট্যগুলো আছে বা যে কোন অবস্থায় এই অণুগুলা কি ধরনের আচরণ করে সেই ব্যাপারগুলো একটু দেখব। তো তার আগে দেখো, পদার্থের কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, এবং পদার্থের কণাগুলো একে অপরকে আকর্ষণ করাকে আন্তঃকণা আকর্ষণ বলে, আন্ত আণবিক বা আন্তঃপারমাণবিক শক্তি বলা হয়। এখন এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইন্টার মলিকিউলার ফোর্স বা ইন্টার অ্যাটমিক ফোর্স, ঠিক আছে? মলিকিউল হইলে অণু হইলে মলিকিউল, আর অ্যাটম হইলে পরমাণু হইলে অ্যাটম, ঠিক আছে? আচ্ছা, এখন আমার বুঝতে হবে যে একটা পদার্থ কিভাবে গঠিত হয়। ধরো এই যে আমিও কিন্তু একটা পদার্থ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আমি যদি আচ্ছা আমি একজন বলছে যে ভাই আমি ইংলিশ ভার্সন, আমি কিন্তু ইংলিশ টার্মগুলো ধারাবাহিকভাবে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ফাইন। তো আমি যদি একটা পদার্থ হই, তাহলে আমার মধ্যে আসলে কি আছে? আমার গাঠনিক একক হচ্ছে সেল। সেলগুলোকে যদি আমি ভাঙি, তাহলে আমরা কি পাবো? ভিতরে ভিতরে পাবো হচ্ছে একদম ডিপ লেভেলে গিয়ে আমরা পাবো হচ্ছে অণু বা পরমাণু, ঠিক আছে? ওকে। তো এই যে যে কঠিন পদার্থগুলো আছে এর মধ্যেও অণু আছে, তরল পদার্থগুলোর মধ্যেও অণু আছে, আবার বায়বীয় পদার্থগুলোর মধ্যেও অণু আছে। এখন এই যে যে কঠিন তরল বা বায়বীয়র মধ্যে যে ইন্টারচেঞ্জ হয়েছে, এই ইন্টারচেঞ্জগুলা হচ্ছে ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, নাইম ইসলাম বলছো যে আমরা তো কোষ দিয়ে তৈরি। আহ, আচ্ছা হ্যাঁ, কিন্তু কোষ আসলে তুমি যদি কোষের মধ্যের জিনিসপাতি দেখাও, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো কি বলতো, যে কোষের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো আসলে কি পদার্থর, কোনো না কোনো পদার্থের অণু, রাইট? তাহলে আসলে আমরা কি দিয়ে তৈরি? আলটিমেটলি আমরা অণু বা পরমাণু দিয়েই তৈরি, বুঝছো? ইয়েস। আচ্ছা, তো ঠিক আছে ফাইন, আমরা হচ্ছে শুরু করি এখন, যে কঠিন তরল আর বায়বীয়ের মধ্যে যে অণুগুলো আছে এই অণুগুলার ইন্টারমলিকিউলার ফোর্স বা আন্তঃআণবিক শক্তি কীরকম, আবার এরা ঠিক কতটুকু বলে আকর্ষণ করে সেই জিনিসগুলো আমরা দেখব। তো দেখো, আমি এই যে যে বরফের কণাটা, এটাকে যদি অনেক ভালো মতো জুম করি, ঠিক আছে, একদম ব্যাপক জুম করছি, S24 আলট্রা, এরপরে দেখব যে আমি এরকম একটা জায়গা, এখানে ছোট ছোট পানির অণু আছে, ঠিক আছে? পানির অণুগুলা আমি দেখতে পাইলাম। এখন এটাকে আমি তাপ দিলাম, হিট দিলাম, হিট দেওয়ার পরে কি হয়েছে জানো? হিট দেওয়ার পরও কঠিন থেকে লিকুইড হয়ে গেছে। তুমি দেখো, একটা আইসক্রিমের চেহারা যেমন বা একটা বরফের চেহারা যেমন, এক গ্লাস পানির চেহারা অবভিয়াসলি ডিফারেন্ট, তার মানে কি এটা চেঞ্জ হয়েছে, ফিজিক্যাল চেঞ্জ হয়েছে। আবার তরল থেকে যখন আমরা বায়বীয়তে গেছি, তখনও আবার এই একই কাহিনী ঘটছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে ইন্টারচেঞ্জ যখন হয়েছে, এই ইন্টারচেঞ্জটাকে আমরা ফিজিক্যাল চেঞ্জ বলতেছি, ফাইন। কিন্তু দেখা গেছে যে এই জায়গাটা আমি যখন জুম করছি, এইখানেও ভাইয়া সেম জিনিস, এই অণুগুলাই আছে, H2O অণুগুলাই আছে, বাট এটার মধ্যেও সেম অণুই আছে, সেটা কি? H2O। তাহলে আমরা দেখলাম যে ভাই, যদি আপনি ফিজিক্যাল চেঞ্জ করেন, তাহলে আসলে আমরা যে অণুগুলা পাই সেগুলো আসলে কি সেম অণু, ঠিক আছে? এবং সেটা কি H2O।
ওকে, তো ফাইন। এটার মধ্যেও আমরা কি পাবো? এটার মধ্যেও আমরা পাবো H2O। এখন এই যে অণুগুলা, এই অণুগুলার স্তর বিন্যাস বা এই অণুগুলা কিভাবে রিয়্যাক্ট করতেছে, কিভাবে থাকতেছে, কিভাবে স্টে করতেছে, সেটার উপরে ডিপেন্ড করে আমরা একটা পদার্থকে কঠিন, তরল বা বায়বীয় বলতেছি। এখন যদি কাছাকাছি থাকে তাহলে হচ্ছে কঠিন, যদি দূরে দূরে থাকে তাহলে তরল, যদি সবচেয়ে বেশি দূরে থাকে তাহলে কি বলবো আমরা? তাহলে বলবো তাকে বায়বীয়। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থাকে ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। এখন চিন্তা করো ভাইয়া, আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই এবং সেখানে তোমাকে আমি বোঝানোর ট্রাই করি যে ধরো তোমার কাছে হচ্ছে এরকম ছোট ছোট কিছু বল আছে, ঠিক আছে? এখন এদের টেন্ডেন্সি হচ্ছে যে এরা ছোটাছুটি করতে চায়, ঠিক আছে? এদের টেন্ডেন্সি কি, এরা ছোটাছুটি করতে চায়। এখন ধরো তুমি এটার মধ্যে এমন একটা শক্তি দিয়ে দিলা, এটার মধ্যে একটা সেন্সর দিয়ে দিলা বা ম্যাগনেট দিয়ে দিলা, যার কারণে এই ছোট্ট অণুগুলা বা ছোট্ট বলগুলা একে অপরকে আকর্ষণ করতেছে। ঠিক আছে, খেয়াল করো, আকর্ষণ কিন্তু করতেছে। এখন যদি আকর্ষণ শক্তি বেশি হয়, যে একদম কাছাকাছি ধরে অ্যাট্রাক্ট করে ধরে রাখে, তাহলে কি আর ছোটাছুটি করতে পারবে না? কিন্তু এক জায়গায় লেগে থাকবে। কিন্তু যখনই আকর্ষণ শক্তি কমায় দিছো, আকর্ষণ শক্তি যখন কমায় দিছো, তখন এই যে ছোটাছুটি কি হয়েছে? ছোটাছুটি হচ্ছে বেড়ে গেছে। তার মানে যখন আকর্ষণ শক্তি কমে যাচ্ছে, এই যে প্রত্যেকটা কণার গতিশক্তি কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এবং যখন তুমি আরও ডিস্টেন্স বাড়াইছো, আকর্ষণ শক্তি বা অ্যাট্রাকশন ফোর্স আরও কমে গেছে, তখন কি হয়েছে? ছোটাছুটি সবচেয়ে বেশি হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে বেসিক ইয়া। তো আমরা যদি হচ্ছে একটু সিমুলেশন দেখতে চাই, তোমরা কি দেখতে চাও নাকি একটু সিমুলেশন? যে আচ্ছা, একজন বলছে যে ভাই বোর্ড থেকে যে সিলেবাস দিছে সেটাতে এই অধ্যায় নেই। আছে ভাইয়া, এটা অবশ্যই আছে, আছে দেখে আমরা পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখতে চাও তাহলে হচ্ছে আমরা একটু দেখি। তো ধরো এই যে এইখানে যে আমরা বরফ, পানি আর জলীয় বাষ্প দেখাচ্ছি, সিমুলেশনেও হচ্ছে আমরা সেম জিনিসটাই দেখব, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে মাইনাস, দেখা যাচ্ছে কিনা একটু জানাও। এখানে আমরা -20°C কি করছি? বরফ রেখে দিছি। এখন আমরা প্রত্যেকটা জিনিস মিলাবো, যে দেখো বরফের প্রত্যেকটা অণু কি, এটার নাম কি? এটার নাম হচ্ছে H2O। সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু এই যে H2O গুলোকে আমরা 3D-তে দেখাচ্ছি। দেখো এই যে 3D-তে দেখার পরে যে তুমি উপর থেকে নিচ থেকে যে কোনো সাইড থেকে যদি দেখতে চাও, তাহলে দেখো এই যে এক টুকরা জায়গায় আমরা জুম যখন করছি, এই যে অণুগুলা পরস্পরের একদম যতটা কাছাকাছি থাকা সম্ভব ঠিক ততটা কাছাকাছি আছে। তার মানে একটা অণু আর আরেকটা অণুর মধ্যবর্তী দূরত্ব কি? সবচেয়ে কম। এখন ধরো দুইটা ম্যাগনেট তোমার কাছে আছে, এই দুইটা জিনিস ম্যাগনেটের তৈরি, বা এদের মধ্যে একটা অ্যাট্রাকশনের টেন্ডেন্সি আছে, ঠিক আছে, আকর্ষণের প্রবণতা আছে। তখন আমি যত কাছাকাছি রাখবো আকর্ষণ শক্তি তত কি হবে? তত বেশি হবে। তাহলে আমরা এই জিনিসটা একটু লিখে ফেলি যে ভাইয়া কিছু বৈশিষ্ট্য আসলে ইন্টার রিলেটেড। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে যে ভাই আপনি দূরত্ব যত কমাবেন, দূরত্ব যত কম, দূরত্ব যত কম, আকর্ষণ শক্তি, আকর্ষণ শক্তি, শক্তি হচ্ছে ভাইয়া তত বেশি, তাই না? এই জিনিসটা আমরা ফিল করলাম। এই যে এখন আমি কি করব? আমি তাপ দিব। ভাই তাপ দিলে কি হবে জানো? এই যে এদের মধ্যে যে আকর্ষণ শক্তি, এটা আস্তে আস্তে কমে যাবে। কেন কমে যাবে? কারণ হচ্ছে যে আমরা শক্তি ইউজ করতেছি। এখন ধরো আমি -20°C থেকে -10°C আনলাম। দেখো জাস্ট কি হয়েছে? ভাইব্রেশন বাড়ছে। দেখো এই অবস্থায় তুমি দেখো 20°C, -20°C যে কম্পন ছিল এদের মধ্যে, যে গতি ছিল, তার চেয়ে এখন বেড়ে গেছে। এরা কিন্তু ছোটাছুটি করতেছে না, কিন্তু নিজের জায়গায় থাইকাই কি করতেছে? কাপাকাপি করতেছে। এখনই ছুটে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো এরকম করে আমরা -5°C যদি আনি, ঠিক আছে, -5°C আনলে দেখো আরও কাপাকাপি গেছে। এখন আমরা যখন 1°C আনছি, কি হয়ে গেছে? এই বরফ থেকে পানি হয়ে গেছে। কেন? আমরা কি জানি বরফের গলনাঙ্ক কত? 0°C। এখন দেখো এটা পানি। পানি হওয়ার পরে তুমি দেখো ডিস্টেন্স কিন্তু ভাইয়া আগের চেয়ে এখন বেড়ে গেছে। একটা মলিকুল, একটা অণু আর একটা অণুর মধ্যে ডিস্টেন্স কি হয়েছে? কঠিনের চেয়ে বেশি হয়ে গেছে। তার মানে আমরা যত হচ্ছে তাপ দিব তত কি হবে?
তত হচ্ছে আন্তঃআণবিক দূরত্বটা বাড়বে এবং অবস্থার পরিবর্তনও হয়ে যাবে, তাই না? এখন আমরা একটা কাজ করি যে ভাই তাপমাত্রার সাথে আসলে গতিটা, অণুর গতিটা কিভাবে রিলেটেড, তুমি এই জায়গাটায় দেখো অণুগুলা ধরো যে এক একটার গতি সেটা ধরো 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে? আমি কি করলাম, আমি এই যে ঠান্ডা পানি থেকে গরম পানি করে দিলাম, ওকে 60 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। দেখো তো ভাইয়া ডেফিনেটলি বাড়ছে না অণুর গতিশক্তি, তার মানে তাপমাত্রা যত বাড়াবো গতিশক্তি তত কি হবে, বাড়বে। আচ্ছা, তাহলে আকর্ষণ শক্তি যত বেশি অণুর কণার গতিশক্তি তত কি, কণার গতিশক্তি তত কম। তাহলে আকর্ষণ শক্তি যত বেশি কণার গতিশক্তি তত কি হবে, কম হবে। তাহলে দূরত্ব কমাইলে আকর্ষণ শক্তি বাড়বে, কণার গতিশক্তি কি হবে, কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে গরম পানির মধ্যে অবশ্যই কি কণার গতিশক্তি বেশি, কণাগুলো বেশি ছোটাছুটি করে, এই যে যে ভিতরে অণুগুলো আছে এরা কি বেশি ছোটাছুটি করে, তাই না, বেশি লাফালাফি করে। এখন আমরা কি করলাম, আমরা আস্তে আস্তে তাপ দিয়ে দিয়ে 90 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। এখন কিন্তু ভাই এটা হচ্ছে ওই অবস্থা, তোমরা যে পানি ফুটাইতে দেখছো না, যখন বলে একদম কি বলে লাস্ট মোমেন্ট, তাই না, বুদবুদ উঠে যাচ্ছে একদম বয়েলিং পয়েন্টের আগের আগের মুহূর্তে, এটা হচ্ছে আমরা ফুটাচ্ছি পানি, তাই না? ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, বুঝছো, ফাইন। তাহলে এইখানে হচ্ছে আমরা কণার গতিশক্তি বেশি দেখতেছি। তাহলে ভাইয়া এই মুহূর্তে আমরা কি করব, আমরা আমাদের ইচ্ছা হয়েছে আমরা ওকে একটু গ্যাস বানাই দিব, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে ওকে গ্যাস বানাই দিই। এই যে এই দেখো 90 ডিগ্রি সেলসিয়াসে ও পানি আছে, ফুটে যাবে, ঠিক আছে, ফাইন। কিন্তু স্টিল ওর পরিচয় কি, পানি, তরল পদার্থ। আমরা যখনই 100 ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলছি ও কি হয়ে গেছে, ও গ্যাস হয়ে গেছে। গ্যাস হওয়ার সাথে সাথে তোমরাই বলো ভাইয়া আন্তঃআণবিক দূরত্ব মানে একটা অণুর সাথে আর একটা অণুর ডিস্টেন্স কি হয়ে গেছে, সবচেয়ে বেশি হয়ে গেছে। এবং দেখো ভাই আমরা যে জায়গাটা এখানে জুম করে রাখছিলাম, এখানে এখন জাস্ট একটা অণু ঘোরাঘুরি করতেছে, ওর কোনো বন্ধু বান্ধব নাই আশেপাশে, কোনো সঙ্গী সাথী নাই। তাহলে অবশ্যই কি হয়েছে, কণার দূরত্ব বাড়ছে। কণার গতিশক্তি তোমরাই বলো তরলের চেয়ে এবং কঠিনের চেয়ে বেশি না? অবশ্যই বেশি, ঠিক আছে? ওকে, এখন তোমরা আমাকে একটু বলো যে ভাইয়া এই যে কণার গতিশক্তি, আকর্ষণ শক্তি আর হচ্ছে দূরত্ব, এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু ঝটপট জানিয়ে দাও। হ্যাঁ, সব পদার্থ না ভাইয়া। মারিয়াম বিল্লাল একটা কোশ্চেন করছে, ভাই 100 ডিগ্রি সেলসিয়াসে কি পদার্থ গ্যাসীয় অবস্থায় যাবে না? না ভাইয়া, এক একটা পদার্থের জন্য এক এক রকম। এটা হচ্ছে আমরা বরফ বা পানির জন্য দেখতেছি, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাই হচ্ছে 113 ইয়া হয়ে যাবে। ওকে, ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, গট ইট, তোমরা সেরা। তাহলে দেখো আমরা কি করতে পারি, আমরা এক ঝটকায় একে পানি থেকে গ্যাস বানিয়ে দিতে পারি। এবং আমরা দেখো যদি হচ্ছে তুমি অ্যাট্রাকশনটা কিভাবে ফিল করবা, অ্যাট্রাকশন মানে কি, সব এক জায়গায় পুঞ্জীভূত হওয়া। আমরা আস্তে আস্তে তাপমাত্রা কমাবো, তাপমাত্রা যদি কমায় তুমি দেখো এই যে আমরা বললাম যে অ্যাসেম্বলড হও, ঠিক আছে, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল বলে টান মারলাম, সবাই কি হলো, বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় হয়ে গেল। তার মানে কি, তার মানে কঠিন পদার্থে অ্যাট্রাকশন সবচেয়ে বেশি এবং বায়বীয় পদার্থে অ্যাট্রাকশন সবচেয়ে কম। এবং তুমি দেখো এখানে গতিশক্তি বেশি, ছোটাছুটি বেশি, তাহলে এখানে গতিশক্তি কি সবচেয়ে কম। এই হচ্ছে আমাদের সিম্পল বিষয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন হচ্ছে এই যে স্টেটস অফ ম্যাটারের যে ইন্টারচেঞ্জ, এটা আমরা অলরেডি বলে ফেলছি যে ভাইয়া এটা একটা ভৌত পরিবর্তন, ঠিক আছে? এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, প্যারাও নাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন। আমরা সামনের দিকে যদি আগাই, এখন আমরা হচ্ছে প্রত্যেকটার বৈশিষ্ট্য একবার করে হচ্ছে রিয়েলিটি চেক দিব। তার আগে আমরা একটু লিখে ফেলি যে ভাই কঠিন, তরল আর বায়বীয়, তাই না? এই তো তিনটা পদার্থর অবস্থা আমরা পাইছি। এক নম্বরে কি পাইছি, কঠিন, এরপরে পাইছি হচ্ছে তরল, এরপরে পাইছি হচ্ছে বায়বীয়। তোমরা একটু আমাকে জানাও, ঠিক আছে, যে ভাইয়া কঠিন, তরল, বায়বীয় তো বুঝলাম, আমরা প্রথম বৈশিষ্ট্যটা কি পাইছি? প্রথম বৈশিষ্ট্যটা পাইছি হচ্ছে ভাইয়া আন্তঃআণবিক দূরত্ব
আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি কার মধ্যে জানাও তো দেখি, সবচেয়ে বেশি আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি কার মধ্যে? আমরা হচ্ছে এরপরে চিহ্ন দিয়ে বুঝাই দিব যে ভাই এটার মধ্যে সবচেয়ে বেশি, মানে কণাগুলা সবচেয়ে দূরে দূরে অবস্থান করে কোন পদার্থে? ওকে, নাইস নাইস, বায়বীয় তাই না, গ্যাস, ভেরি গুড। ওকে, বায়বীয় পদার্থের মধ্যে তাই না? হ্যাঁ, তাহলে বায়বীয় পদার্থ যদি হয় তাহলে আমরা এই যে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করে দিই যে ভাই আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি হচ্ছে বায়বীয়তে, তারপরে তরলে সবচেয়ে কঠিনে, সবচেয়ে কম কি কঠিনে। এখন আমরা একই কাহিনী করব হচ্ছে ভাই আন্তঃআণবিক যে আকর্ষণ বল আছে না, আন্তঃআণবিক আকর্ষণ বল আমরা কি বলছিলাম বলো তো? আমরা বলছিলাম ভাই তুমি যত দূরে নিবা আকর্ষণ তত কি হবে, কম হবে, তাই না? তোমরা তো এটা এমনিতেও ফিল করতে পারো যে ভাই দূরত্ব যত বাড়ে আকর্ষণ তত কি হয়, কমে যায়। তাহলে এই যে আন্তঃআণবিক আকর্ষণ যদি আমরা বলি বা অ্যাট্রাকশন, ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স, ইংরেজিতে আমরা বলি হচ্ছে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স বা ইন্টারমলিকিউলার ফোর্স, এটাকে তুমি আন্তঃআণবিক বলও বলতে পারো, আন্তঃআণবিক আকর্ষণ বলও বলতে পারো। একই কাহিনী করব আমরা, ঠিক আছে? কঠিন, তরল আর বায়বীয় লিখব, কিন্তু এইবার তোমরা আমাকে বলো আন্তঃআণবিক আকর্ষণ কোথায় সবচেয়ে বেশি? আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়? এই তো রাব্বি বলে দিছে যে ভাই সবচেয়ে বেশি হচ্ছে সলিডে, তারপরে লিকুইডে, তারপরে গ্যাসে। কঠিনে বলছো রিস্তা। ওকে, ফারজানা মুর্তাজা, শাহনাজ পারভিন বলছো যে ভাইয়া কঠিনে। তাহলে তোমরা যেহেতু বলেছো অবশ্যই ঠিক হবে। তাহলে এটা হচ্ছে ভাইয়া কঠিনে সবচেয়ে বেশি, বায়বীয় থেকে সবচেয়ে কম। এইবার আমরা দেখব যে ভাই কণার গতিশক্তি, এটা তোমরা একদম চোখ বুজে বলে দিতে পারবা, আমরা জানি ভাইয়া কণার গতিশক্তি। কণার গতিশক্তি হচ্ছে ভাইয়া একই কাহিনী করব আমরা কঠিন, তরল আর বায়বীয়তে। তোমরা আমাকে বলবা যে কোনটাতে ভাইয়া সবচেয়ে বেশি। আমরা কিন্তু অলরেডি সবগুলোর ডেমো দেখে ফেলছি, এখন তোমরা জানাও যে ভাইয়া কণার গতিশক্তি কোনটাতে সবচেয়ে বেশি। ওকে, ভেরি গুড। জুলিয়া বলছো যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ইজ গ্রেটেস্ট ইন সলিডস, ভেরি গুড। না, শিল্পী আক্তার ভুল হয়েছে, কঠিনে কিন্তু কণার গতিশক্তি বেশি না। এই তো রুমা খানমেরটা হয়েছে। এই যে এটাতে অনেকেরই ভুল আছে, অনেকেরই ধারণায় একটু হালকা কি আছে, হালকা একটু গলদ আছে। সেটা হচ্ছে ভাই আকর্ষণ শক্তি আর গতিশক্তি কি পরস্পর ডিফারেন্ট। আকর্ষণ শক্তি যদি বেশি হয় তাহলে ভাই ওরা ছোটাছুটি কম করতে পারে। এই যে দেখো আমরা আবার আবার ওই জায়গাটা যে আমাদের তো যাইতে ক্ষতি নেই, আবার দেখতে তো ক্ষতি নেই। দেখো ভাই এইটা হচ্ছে কঠিন অবস্থা, এইখানে তুমি দেখো কণাগুলা গতিশক্তি কখন পাবে, যখন ওরা গতিশীল হবে। তাহলে এখানে কি গতিশীল আছে? নাই। কিন্তু অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, তাদেরকে অনেক ধন্যবাদ, কিন্তু যারা বুঝতে পারো নাই তাদের জন্য আমি আবার রিক্যাপ করতেছি। দেখো আমরা বলছিলাম এই যে যখন গ্যাস হয়ে গেছে তখন তুমি এক একটা অণুর দিকে তাকায় দেখো যে কত সুখে শান্তিতে এরা দৌড়াদৌড়ি করতেছে। তাহলে যারা সুখে শান্তিতে দৌড়াদৌড়ি করতেছে এদের মধ্যে কি কোনো বাধা নাই? কিসের বাধা নাই? আকর্ষণের বাধা নাই, যার কারণে এদের গতিশক্তি কি সবচেয়ে বেশি। এবার আমরা বললাম যে অ্যাসেম্বল হও, এই যে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল বলে টান মারলাম, এখন দেখো কি হয়ে গেছে, ও কঠিন হয়ে গেছে। কঠিন হওয়ার ফলে কি হয়েছে, ওদের গতিশক্তি কমে গেছে। তাহলে এইবার আমি আবারও বলি নাই কিন্তু, ঠিক আছে, কোনটাতে বেশি তোমরা একটু বলো তো, এখন বলো যে কণার গতিশক্তি, প্রত্যেকটা কণার গতিশক্তি কঠিনে বেশি নাকি বায়বীয়তে বেশি? এই তো এইবার নাইস, এইবার তোমরা বলতেছো যে ভাই গ্যাসে বেশি। হ্যাঁ, গুড, বায়বীয়তে বেশি। তাহলে আর ভুল হবে কখনো? আর কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে কণার গতিশক্তি হচ্ছে ভাইয়া কঠিনে সবচেয়ে কম, তরলে সবচেয়ে তরলে বেশি, বায়বীয়তে কি সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে আমরা
আর একটা জিনিস হচ্ছে একটু দেখব, সেটা হচ্ছে যে ভাই, যে আকার আর আয়তনের যে বিষয়টা, এইটাও মাঝে মধ্যে হচ্ছে ভুল হয়ে যায়, মাঝে মাঝে হচ্ছে ক্লিয়ার হয় না। তো এই জিনিসটা হচ্ছে, এগুলো বাচ্চারাও পারে, তোমরাও পারবা এখন, তোমরা জানি পারো। তারপরে হচ্ছে আমরা দেখব যে ভাই, একটা হচ্ছে যে ভর, কয়েকটা বৈশিষ্ট্য আছে, ভর, ঘনত্ব, আয়তন। তো আমরা হচ্ছে প্রথমে দেখব ভর, তারপরে হচ্ছে ভাইয়া আকার, না তারপরে হচ্ছে আয়তন, তারপর হচ্ছে আকার। ঠিক আছে, এই তিনটা আসলে কার ক্ষেত্রে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখতে চাই। আচ্ছা ফাইন। তো দেখো, কঠিন পদার্থের ভর কি নির্দিষ্ট? যে কোনো পদার্থ, সেটা কঠিন, তরল, বায়বীয় যাই হোক না কেন, ভর হচ্ছে ভাইয়া নির্দিষ্ট, তাই না? তাহলে তরল হোক বায়বীয় হোক, ভর কি ভাইয়া? ভর হচ্ছে এদের নির্দিষ্ট। তাহলে আমি যদি কঠিন পদার্থ বলি, এর ভরও নির্দিষ্ট। আচ্ছা, কঠিন পদার্থের ভরও নির্দিষ্ট, আয়তনও নির্দিষ্ট। তুমি এক টুকরা ইট নিছো, ঠিক আছে, ধরো হঠাৎ করে তুমি ইটটা তোমার ব্রিফকেসে রাখছিলা, ব্রিফকেস থেকে শোকেসে রাখলা, ওর আয়তন কি চেঞ্জ হয়? ইটের আয়তন ইটের মতোই থাকে, এবং আকারও ভাইয়া সেমই থাকে। তার মানে কঠিন পদার্থের আকার এবং আয়তন এই দুটোও নির্দিষ্ট, চেঞ্জ হয় না, তাই না? আচ্ছা ফাইন, তাহলে এইগুলা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে কি সেম। তাহলে ভর, আকার, আয়তন সবগুলোই নির্দিষ্ট কার? কঠিনের। আচ্ছা, আর তরলের, ধরো আমি 100 গ্রাম পানি নিছি, সেটা এইখানেও যা মঙ্গল গ্রহ হতো, তাই না? তাহলে বায়বীয়র ক্ষেত্রেও ভর নির্দিষ্ট। তাহলে ভর নির্দিষ্ট কি সবার? এখন চিন্তা করো যে তরলের আয়তন, ঠিক আছে, আয়তনটা কি ভাই কতটুকু জায়গা দখল করতেছে। এখন ধরো আমি 250 ml পানি খাবো, এটা আমি বোতলে যদি রাখি, বোতলের মধ্যেও 250 ml, আমি যদি গ্লাসে রাখি সেটার মধ্যেও 250 ml। চিন্তা করো, বুঝো কিন্তু যে ভাইয়া আমি কি করছি, আমি হচ্ছে পানি নিছি 250 ml, তার মানে 250 ml নাম্বারটা কি নির্দিষ্ট না? এটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু ভাই বোতলের মধ্যে ওর আকার একরকম, আবার গ্লাসের মধ্যে আকার একরকম। তার মানে কঠিন তরল পদার্থের নির্দিষ্ট নয় কি ভাই? নির্দিষ্ট নয় হচ্ছে এই যে তোমার ইয়াটা, আকারটা। ঠিক আছে, তাহলে আমরা ডিফারেন্ট কি পেলাম? ডিফারেন্ট পেলাম হচ্ছে ভাইয়া তরল পদার্থের আকার নির্দিষ্ট নয়। ঠিক আছে, আচ্ছা, আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে আরও মজার বিষয়, যে তুমি ভাই অল্প একটু গ্যাস নিচ্ছ একটা বেলুনের মধ্যে, ওটা যদি বেলুনের মধ্যে নাও, ওটা টোটাল বেলুনের আয়তন দখল করবে। তুমি যদি ওটাকে বোতলের মধ্যে নাও, বোতলের আয়তন দখল করবে। তুমি যদি ওকে কোনো একটা রুমের মধ্যে নাও, পুরো রুম জুড়ে থাকবে। তাহলে বায়বীয় পদার্থের আকারও নির্দিষ্ট না, আয়তনও নির্দিষ্ট না। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট নয় হচ্ছে এই দুইটা। এই তো, এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। এখন হচ্ছে আমরা সবগুলা একদম ডিটেইলসে পড়ছি। এখন কি করব, আমরা ঝটপট হচ্ছে দেখে নিব। এই পর্যন্ত কারো কোনো দুঃখ, কষ্ট, বেদনা, ঝামেলা থাকলে এখনই জানাই দাও। এই তো নাইস। আচ্ছা, অনেকে হচ্ছে আমার নাম জানতে চাইছো, পরিচয় জানতে চাইছো। আমার নাম হচ্ছে তুষার, সাইফুল ইসলাম তুষার। আমি পড়াশোনা করতেছি এখন বুয়েটে। ঠিক আছে, আচ্ছা, অনেক সুন্দর বুঝেছো, ভেরি গুড। নো বেদনা, ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন কি করব, এখন রিভিশন দেব। দেখো, এই যে আমাদের পড়াশোনার সিস্টেমটাও অনেকটা এইরকম। ঠিক আছে, এই যে তুমি এখন বুঝছো না, আমরা এখন কি করছি, ডিটেলসে বুঝেছি। তাহলে এই যে সারা বছর জুড়ে যারা যারা একাডেমিকে ছিল, একাডেমিকে আমরা কি করছি, প্রত্যেকটা জিনিস খুঁটে 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 ডিটেলসে পড়ছি। তার মানে আমরা যখন পড়বো একটা জিনিস জানবো, তখন আমরা এইভাবে ডিটেলসে জানবো। এরপরে আমরা কি করব, এরপরে যখন রিভিশন দিব, এই যে এই পর্যন্ত হচ্ছে আমরা পড়ছি, এখন হচ্ছে আমরা কি দিব, রিভিশন। তাহলে দেখো রিভিশন দেওয়ার ওয়ে কি? রিভিশন দেওয়ার ওয়ে হচ্ছে খুবই সিম্পল, যে ভাই আমি তো এখন জানি, যে ফিল করতে পারি যে যা যা বলা হয়েছে এখানে সব সত্য কথা। ঠিক আছে, মেনে নিতে শিখছি আমি। মেনে নিতে শিখলে কি হয়, পড়াশোনাটা আরও সহজবোধ্য হয়, বা হচ্ছে ওকে ঠিক আছে, যা বলছে মেনে নিছি, এখন পড়ি। তো এই যে দেখো, কঠিন পদার্থগুলো কণার মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। কেন আকর্ষণ বল সবচেয়ে বেশি? কারণ দূরত্ব সবচেয়ে কম। দেখছো, আরও কেন আকর্ষণ শক্তি বেশি? কারণ গতিশক্তি সবচেয়ে কম।
তাহলে আমরা এখানে পয়েন্ট পেলাম ভাই একটা, আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। এ কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং নির্দিষ্ট অবস্থানে থাকে। তাহলে কণাগুলো কাছাকাছি থাকে। কঠিন পদার্থের আকার নির্দিষ্ট হয়, যে আমরা আগের স্লাইডেই বলছি ভাই, সব কিছু নির্দিষ্ট কঠিন পদার্থের আকার নির্দিষ্ট। এদের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। তুমি একটা ইটের উপরে ধরো যে বলছো, একদিন তুমি একটা ইটের উপরে বেঁধে পড়ে গেছো, ঠিক আছে? তো এরপরে তোমার একদিন শক্তি হয়েছে অনেক, তুমি বলছো আজকে পাইছি তোরে, চাপ দিয়ে সংকুচিত করে ফেলবো, কিন্তু এটা কিন্তু সংকুচিত হবে না, ঠিক আছে? ভেঙে যেতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু তুমি একটা ফোমের বলকে যেমন চাপ দিয়ে সংকুচিত করতে পারো, ইটকে কিন্তু সংকুচিত করতে পারবো না, ও ভেঙে যাবে, বাট সংকুচিত হবে না। তাহলে এরা চাপ প্রয়োগে কি হয় না? চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না। তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় না বললেই চলে। ওকে, তাহলে এগুলো হবে আমাদের কঠিন পদার্থের অবস্থা, বৈশিষ্ট্য। এবার হচ্ছে আমরা তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো যদি দেখি। তরল পদার্থের নির্দিষ্ট ভর, ভর নির্দিষ্ট বলছিলাম, ভর যে নির্দিষ্ট, এবং আয়তন, আয়তনও ভাইয়া নির্দিষ্ট, কিন্তু কি কি নির্দিষ্ট না বলছিলাম, কি নির্দিষ্ট না, আকার নির্দিষ্ট না। তাহলে নির্দিষ্ট কোনো আকার নাই, যেই পাত্রে যায় সেই পাত্রের রং না, সরি, সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক আছে? তাহলে তরল পদার্থকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। আচ্ছা, তরল পদার্থের কণাগুলা কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলক বেশি দূরত্ব থাকে। এগুলো কিন্তু আমরা অলরেডি এই যে এখানেই দেখাই দিছি যে ভাই, দূরত্ব সবচেয়ে বেশি কার? বায়বীয়তে, তারপরে কার? তরলে, তারপরে সবচেয়ে কম হচ্ছে কঠিনে। তাহলে এইগুলো আমরা জানি। আচ্ছা, তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এর আয়তন হ্রাস পায়, তবে এতে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, তাই না? এটাও তোমরা দেখছো, ওই যে বাসায় যখন হচ্ছে দুধ গরম করে, তখন দেখবে যে একদম তাপ দিতে দিতে একদম দুধটা কিন্তু একদম কি হয়, আয়তন বৃদ্ধি পেয়ে একদম পাত্র থেকে উপচে পড়ে। এটার কারণ কি? তাপ প্রয়োগ করলে কিন্তু একটু হলেও আয়তন বৃদ্ধি পায়, ঠিক আছে? আচ্ছা, তরলের আয়তন কিভাবে নির্দিষ্ট? ভাই, আয়তন আর আকারের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। আয়তন হচ্ছে একটা সংখ্যা। যেমন ধরো আমার ভর 50 কেজি, আমি যদি আজকে ঘুরতে যাই মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে আমার ভর 50 কেজিই থাকবে, তাই না? আবার আমি কতটুকু জায়গা দখল করি, এটা হচ্ছে আমার আয়তন। তুমি আম, একটু এই জিনিসটা ফিল করার ট্রাই করো, যে তুমি একটা মোজো কিনছো, 250 ml মোজো, ঠিক আছে? 250 ml মোজো বোতলের মধ্যে ছিল। এখন আয়তনটা মিলিলিটার, কিন্তু আয়তন, ঠিক আছে? ইটস নট ভর বা মাস না কিন্তু এটা। যেমন তোমাদের অনেকের মধ্যেই এই ধারণাটা আছে যে ভাই 250 মিলিলিটার, 1 লিটার, এটা কিন্তু ভরের একক না, এটা আয়তনের একক, কতটুকু জায়গা দখল করে। তাহলে তুমি 250 ml মোজো কিনে নিয়ে আসছো বাজার থেকে, সেটাকে তুমি গ্লাসে ঢালছো, গ্লাসে ঢাললে এটা কি 200 ml হয়ে যাবে বা 300 ml হয়ে যাবে? না, কিন্তু এটা 250 ml থাকবে। যতটুকু জায়গা সে আগে দখল করতো, এখনো ততটুকু জায়গায় দখল করবে, কিন্তু জায়গা দখল করার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। জিনিসটা হচ্ছে তুমি খুবই সিম্পলি বুঝো, ঠিক আছে? ধরো আমার কাছে কি ছিল, আমার কাছে একটা বোতল ছিল, এই হচ্ছে আমার এই মোজোর বোতল কেমন থাকে, হ্যাঁ, এই হচ্ছে আমার মোজোর বোতল। এটাকে এটার এটার অ্যামাউন্ট কত, এটার ভলিউম কত, এটার ভলিউম হচ্ছে 250 ml। এখন তুমি দুইটা দুইটা মোজো কিনছো, ঠিক আছে? একটা রাখছো এই যে এরকম এরকম গ্লাসে, আর একটা রাখছো তুমি এই যে একদম সিম্পল কাচের গ্লাসে, আর একটা রাখছো ধরো এই যে এরকম ঝাঁকানাকা গ্লাসে। ঠিক আছে, এরকম একটা গ্লাস তুমি মঙ্গল গ্রহ থেকে কিনে আনছো, ধরো এরকম একটা গ্লাসে রাখছো। এখন দেখো প্রত্যেকটা গ্লাসের আকার সেম, ঠিক আছে? এতে দেখতে চেহারা ভিন্ন, কিন্তু তুমি প্রত্যেকটার মধ্যে 250 ml করে ঢালছো। তাহলে আয়তন কি হয়েছে ভাইয়া? আয়তন ফিক্সড, এটার মধ্যে 250 ml আছে, এটার মধ্যে 250 ml আছে, এটার মধ্যে 250 ml আছে, কিন্তু কি ডিফারেন্ট হলো? আকার ডিফারেন্ট হলো। কেন? কারণ ও যে পাত্রে যায় সেই পাত্রের আকার ধারণ করে। তুমি যদি এটার মধ্যে ঢালো, ও দেখবা যে এইরকম গোল হয়ে এটার মধ্যেই আছে। তুমি যদি এটার মধ্যে ঢালো, তাহলে ওই গ্লাসের আকার ধারণ করবে। যে তুমি যদি ঝাঁকানাকা গ্লাসে ঢালো, তাহলে ঝাঁকানাকা গ্লাসের আকার ধারণ করবে। বোঝা গেছে? এ হচ্ছে বিষয়। ওকে, ঠিক আছে।
ফাইন। তো আমরা হচ্ছে বাকি বৈশিষ্ট্যগুলো দেখি। তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের চেয়ে, এটা দেখছি আমরা তরল পদার্থ থেকে চাপ, আচ্ছা তরল পদার্থ শেষ আমাদের বেসিক্যালি। এবার আমরা বায়বীয় পদার্থ দেখি, নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই। এখন দেখো আকারও নাই আয়তনও নেই। এখন আমি কি করছি, আমি হচ্ছে এক সিলিন্ডার অক্সিজেন গ্যাস নিয়ে আসছি। তুমি চিন্তা করো, একটা সিলিন্ডারে অক্সিজেন গ্যাস তুমি নিয়ে আসছো, হঠাৎ করে ওটা ফুটা হয়ে গেছে। তুমি কি দেখছো যে ভাই একটা সিলিন্ডার আছে আমার কাছে, ওকে ফাইন, এই হচ্ছে আমার সিলিন্ডার, ঠিক আছে। এখন এই সিলিন্ডারের মধ্যে যতটুকু আয়তন ছিল পুরা সিলিন্ডার জুড়েই ছিল, ঠিক আছে। এখন আমার কাছে কি আছে, আমি হচ্ছে একটা রুমে আছি, হঠাৎ করে গ্যাস লিক হয়েছে, হঠাৎ করে কি হয়েছে, গ্যাস লিক হয়েছে। তখন তুমি চিন্তা করো, এখানে যদি 200 ml থাকতো বা হচ্ছে 2 লিটার থাকে গ্যাস, এখন যখন গ্যাসটা বের হয়ে যাচ্ছে তখন কি ও শুধু এতটুকু জায়গা জুড়েই থাকবে, 2 লিটার জায়গা জুড়েই থাকবে, নাকি পুরা রুম জুড়ে ছড়ায় যাবে? বলো তো দেখি কোনটা হবে, বলো। পুরা রুম জুড়ে ছড়ায় যাবে নাকি এইটুক জায়গার মধ্যেই ঘুরপাক খাবে? এই তো, ভেরি গুড। ভেরি গুড, তার মানে হচ্ছে ভাই পুরা রুম জুড়ে ছড়া যাবে। তার মানে আয়তন ভাই আমি কন্ট্রোল করতে পারতেছি না, ও যেই পাত্রে যাবে পুরা পাত্র জুড়ে থাকবে, এটাই হচ্ছে ওর রুল, ঠিক আছে, এটাই ওর নিয়ম, বলে এটাই আমার স্টাইল। আমি কখনো পুরা একা একা পুরা পাত্র জুড়ে থাকবো, আমি কখনো এই যে আপনি আমাকে এতটুকু জায়গা দিবেন আমি এতটুকু জায়গা নিব না, ঠিক আছে। আমি থাকলে পুরাটা জায়গা থাকবো, নাহলে থাকবো না। এই হচ্ছে বায়বীয় স্টাইল। তাহলে বায়বীয় হচ্ছে যেই পাত্রে যায় সেই পাত্র পুরাটা জায়গা দখল করে। তাহলে আয়তন কি আমি নির্দিষ্ট করে দিতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি না? কিন্তু আয়তন ও যখন যেই পাত্রে থাকছে পুরা পাত্র জুড়ে যখন থাকতেছে তখন আয়তন নির্দিষ্ট না। আবার আকারও কি, আকারও নির্দিষ্ট না, এই একই কারণে, কারণ তরল পদার্থেরই আকার নির্দিষ্ট ছিল না, আরও তো অনেক দূরের জিনিস, তাই না? ওকে, প্রচ্ছদন হবে না ভাই, এটা ব্যাপন হবে, একটু পরে আমরা ব্যাপনও পড়বো। ওকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখন বায়বীয় পদার্থেরটা দেখি যে ভাই নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন কোনোটাই নাই। এ হচ্ছে কি সবচেয়ে বেয়াদব, ঠিক আছে, কারো কথা শুনে না। যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ যে কোনো আয়তনের পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পাত্রের পুরো আয়তন দখল করে, ঠিক আছে। গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন এবং তরলের চেয়ে অনেক বেশি দূরে দূরে অবস্থান করে বলে এদের আন্তঃকণা আকর্ষণ বল কি সবচেয়ে কম, আকর্ষণ নাই বললেই চলে। কারণ কি, ও ওর টার্গেট হচ্ছে আমি পাত্রের একদম শেষ কোণায় যাব, ঠিক আছে, কারণ আমার পুরো আয়তন দখল করতে হবে। তখন কি আকর্ষণ বল কাজ করবে না? কিন্তু এবং একই কারণে গতিশক্তি কি সবচেয়ে বেশি হবে। গ্যাসীয় পদার্থের উপর সামান্য চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন কি হয়, অনেক কমে যায়, ঠিক আছে। এটা তুমি ফিল করতে পারবা, ধরো তোমার কাছে একটা বেলুন আছে, তুমি হালকা চাপ দিবা, ঠিক আছে, তুমি একটা ইট নিবা আর একটা বেলুন নিবা, দুটার উপরেই চাপ দিবা, দেখবা কোনটা বেশি সংকুচিত হয়, তারপরে আমাকে জানাও, ঠিক আছে। তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। ওকে, তাহলে এগুলো আমরা দেখছি, আমরা যাচ্ছি সামনের দিকে। আমরা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ আর বায়বীয় পদার্থের মধ্যে যে পার্থক্য সেই জিনিসগুলো একটু দেখি। যে ভাই আকার আর আয়তন হচ্ছে নির্দিষ্ট, কার জন্য? কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন নির্দিষ্ট, কিন্তু আকার কি, আকার নির্দিষ্ট নয় কার? তরল পদার্থের মধ্যে। বায়বীয় পদার্থের মধ্যে আকার আয়তন কোনোটাই নির্দিষ্ট না, ঠিক আছে। এই হচ্ছে সবচেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন, সবচেয়ে স্পেশাল। ভাই আমি কোনো কিছুই আমার কাছে হচ্ছে ফিক্সড না। আচ্ছা, আর ভর তো সবারই নির্দিষ্ট, এটা তো জানোই। চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না কঠিন পদার্থ, তরল পদার্থ হালকা সংকুচিত হয়। গ্যাসীয় পদার্থের আয়তন কি হয়, অধিক পরিমাণে হ্রাস পায়। তাপ প্রয়োগ করলে আয়তন কি হয়, সামান্য বৃদ্ধি পায়। এটার হচ্ছে হালকা কঠিনের চেয়ে বেশি বৃদ্ধি পায়, গ্যাসের কি সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। আচ্ছা, আন্তঃআণবিক দূরত্ব, ডিস্টেন্স, ইন্টারমলিকুলার ডিস্টেন্স, এটা কি সবচেয়ে কম। আন্তঃআণবিক দূরত্ব কঠিনের চেয়ে বেশি, আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি কার? গ্যাসের মধ্যে। আচ্ছা, তো একই কারণে ভাই আন্তঃআণবিক শক্তি, যার হচ্ছে দূরত্ব কম তার শক্তি কি হবে, বেশি হবে। কঠিনের চেয়ে কম হবে, কারণ কেউ দূরত্ব বেড়ে গেছে। আর সবচেয়ে কম হবে কার? বায়বীয়র জন্য, কারণ বায়বীয়র কি আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। ওকে, অণুসমূহ সবচেয়ে কাছাকাছি এবং নির্দিষ্ট স্থানে অবস্থান করে, কার জন্য? কঠিনের ক্ষেত্রে, কারণ হচ্ছে আকর্ষণ বল সবচেয়ে বেশি, আকর্ষণের কারণেই ওরা কাছাকাছি রাখতে পারে। অণুসমূহ পরস্পর থেকে কিছুটা দূরে অবস্থান করে এবং মুক্তভাবে চলাচল করতে পারে। আর সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করে কি? বায়বীয়ের ক্ষেত্রে। এবং এখানে গতিশক্তি কি সবচেয়ে বেশি। তাহলে ভাইয়া আমরা মোটামুটি পদার্থের অবস্থা এবং অবস্থা রিলেটেড যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা
দেখে ফেললাম, ঠিক আছে। এখন তোমরা একটু জানো যে এই পর্যন্ত তোমাদের কোনো ঝামেলা আছে কিনা বা দুঃখ কষ্ট আছে কিনা, বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন কিছু কুইজ দিব। হ্যাঁ, কুইজটা হচ্ছে তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষা পদ্ধতি আছে সেখানে বেশ কয়েকটা ফরম্যাটের প্রশ্ন আছে, তার মধ্যে এমসিকিউ অন্যতম একটা ফরম্যাট। তো এমসিকিউগুলো হচ্ছে আমরা আজকের ক্লাসেই প্র্যাকটিস করে ফেলবো আর কি, ঠিক আছে। তো তারই ধারাবাহিকতায় আমরা ফার্স্ট কুইজ দিচ্ছি, তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দাও। খুবই কঠিন একটা প্রশ্ন, পদার্থের প্রধানত অবস্থা কয়টি? ওকে, তাহলে তোমরা বলে দিছো যে ভাইয়া 3টি, ঠিক আছে। তোমরা যেহেতু বলেছো অবশ্যই ঠিক হবে। আচ্ছা, কুইজ নম্বর 2, পদার্থের কোন অবস্থায় নির্দিষ্ট আকার এবং আয়তন আছে? বলো, কোন অবস্থায় নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে? আকারও নির্দিষ্ট, আয়তনও নির্দিষ্ট। ইয়েস, ইমরান খান, আয়শা সিদ্দিকা, ওয়াহিদা আক্তার, ভেরি গুড, ভেরি গুড। তার মানে এটা হবে হচ্ছে ভাইয়া কঠিন, সলিড। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আহ, এই রিলেটেড যে কুইজগুলো দেখলাম সেটা মোটামুটি শেষ, এবং এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্যাপনে। ওই যে আমরা একটা সিনারিও তোমাকে কল্পনা করতে বলছিলাম, মনে আছে? যে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে অক্সিজেন গ্যাস আছে, হঠাৎ যদি গ্যাস লিক হয়, তারপরে আহ, যে ছড়ায় পড়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা ব্যাপন বলি। হ্যাঁ, এখন ওই যে আমরা বলছিলাম না যে ওর টেন্ডেন্সি বা ওর টার্গেটই হচ্ছে পুরা পাত্র দখল করা, তার মানে যখন ছোট পাত্রে ছিল, হ্যাঁ, আমরা হচ্ছে ওই স্লাইডটা নিয়ে আসি এখানে। ওকে, এখন দেখো, যখন হচ্ছে এই যে ছোট পাত্রে ছিল, ছোট পাত্রে যখন ছিল তখন গ্যাসগুলার যে ঘনত্ব, গ্যাসগুলার যে ডেনসিটি, ডেনসিটি কি ছিল এই পাত্রে? ছোট পাত্রে অবশ্যই হাই, তাই না? পাত্র যত কম ছোট, সেইখানে ঘনত্ব কি হবে? তত বেশি হবে। তার মানে এই যে পাত্রের মধ্যে ঘনত্ব কি ছিল? বেশি ছিল। আমি যখনই ছেড়ে দিছি এখানে, বা এই যে মুখ খুলে দিছি, যখন এখান দিয়ে সে বের হওয়া শুরু করছে, এই জায়গায়ও কিন্তু ঘনত্ব বেশ ভালোই, তাই না? এরপরে আস্তে আস্তে যখন সে বড় পাত্রে ছড়ায় যাচ্ছে, বলো বড় পাত্রে ছড়ানো মানে কি? এই যে ঘনত্ব হচ্ছে ভাইয়া বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঘনত্ব কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। তুমি এই জিনিসটা এভাবে চিন্তা করতে পারো যে আমরা যে সিমুলেশনটা দেখছিলাম, এই যে এই অবস্থায় ভাইয়া, ধরো এটা গ্যাস হওয়ার একদম আগের অবস্থা না, এই জায়গায় কি ঘনত্বটা কি বেশি, তাই না? এই জায়গায় প্রত্যেকটা অণু কাছাকাছি আছে। যখন হচ্ছে আমি ওকে ছেড়ে দিছি, এই যে গ্যাস গ্যাস করে দিছি, তখন কি হয়েছে? ঘনত্ব কি হয়েছে? কমে গেছে। তাহলে এই যে গ্যাসের ক্ষেত্রে এই ঘনত্বটাকে এখন যদি আমি হচ্ছে পুরো পাত্রে ছেড়ে দেই, তাই না? পুরো পাত্রে ছেড়ে দিলে কি হবে? এই মুখটা খুলে দিলে এই ঘনত্বটা আরও কমে যাবে, কারণ এগুলো কি হচ্ছে? পাত্র থেকে বের হয়ে যেতে চাচ্ছে। আমি যদি কোনো একটা ভাবে এই ওয়েটা হচ্ছে তৈরি করে দেই যে ভাই তুমি এখন বের হয়ে যাও, তখন কিন্তু পুরো মনিটর জুড়ে থাকবে, ঠিক আছে, বা আমাদের রুমেও চলে আসতে পারে। আচ্ছা, তাহলে এই যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাপন, ঠিক আছে। তাহলে দেখো, ব্যাপনের সংজ্ঞাটা আমরা একটু দিয়ে দিচ্ছি। ব্যাপনের সংজ্ঞা হচ্ছে ভাইয়া, কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপনের ইংলিশ টার্ম হচ্ছে ভাইয়া ডিফিউশন। ঠিক আছে, ওকে। তাহলে ইংলিশ টার্মটা হচ্ছে ডিফিউশন। আর আমরা কি দেখতেছি? হাই ডেনসিটি থেকে লো ডেনসিটিতে যে ছড়ায় পড়তেছে সেইটা হচ্ছে ব্যাপন। এখন ব্যাপনের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমরা দেখতে পাই আমাদের জীবনে, আমরা যত ঘ্রাণ ট্রাণ শুকি সবই কিন্তু ব্যাপনের মাধ্যমে আমাদের নাকে আসে, ঠিক আছে। ধরো তোমার বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে বা ভালো কোনো কিছু রান্না হচ্ছে, সেটা তুমি একদম ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতেও কীভাবে পাও? রান্নাঘরে
ওই যে গ্যাসটা প্রডিউস হচ্ছে সেই গ্যাসটা আস্তে আস্তে রান্নাঘর থেকে ছড়াইতে ছড়াইতে কোথায় আসছে, তোমার ড্রয়িং রুমে আসছে। আবার তুমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাও দেখো যে ডাস্টবিনের ঘ্রাণ বা দুর্গন্ধ, এটাও কিন্তু তুমি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই পাও। ঠিক আছে, ওকে। ব্যাপনের ইংলিশ হচ্ছে ভাইয়া ডিফিউশন। তারপরে যে আমরা পারফিউমের বোতল বা এয়ার ফ্রেশনারে যে ইয়াটা ইউজ করি সেগুলোও কিন্তু ব্যাপন। ঠিক আছে, তবে ব্যাপনের আগে ওইখানে নিঃসরণ হয়, জিনিসটাও আমরা দেখব আজকে। তো ফাইন, ব্যাপন প্রক্রিয়ার জন্য পদার্থের ঘনমাত্রার বা ঘনত্বের পার্থক্য থাকতে হবে, এটা কি মাস্ট। ঠিক আছে, তাহলে ডেনসিটির পার্থক্য কী হইতে হবে, অবশ্যই থাকতে হবে। যেমন ধরো এই যে এখানে আমি রুম ফ্রেশনার দিলাম, রুম ফ্রেশনার দেওয়ার পরে এই জায়গাটায় কিন্তু ঘনত্ব বেশি ইনিশিয়ালি, যখন আমি সাথে সাথে দিছি যেখানে স্প্রে করছি সেই জায়গাটায় ঘনত্ব কি বেশি, কিন্তু যখন হচ্ছে আমি এই ঘনত্বটা হচ্ছে কমায় দিছি বা হচ্ছে এটা যখন ছড়ায় পড়া শুরু করছে, আমি তো কমাইতে পারি না, কারণ এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কি, আমার বাইরে থেকে কিছুই করা লাগবে না, ও নিজে নিজেই ছড়ায় যাবে। ঠিক আছে, কারণ গ্যাসের টেন্ডেন্সি হচ্ছে ছড়ায় পড়া। তো যখন হচ্ছে ও নিজে নিজে ছড়ায় পড়ছে তখন কি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়ায় পড়ছে। ঠিক আছে, তাহলে আমি যদি এই জিনিসটা একটু ডিনোট করতে চাই, এই পাশটা হচ্ছে কি ভাইয়া উচ্চ ঘনত্ব। আচ্ছা, তোমাদের কাছে একটা সিম্পল প্রশ্ন, তোমরা বলো তো ভাইয়া, এই যে উচ্চ ঘনত্ব থেকে যে নিম্ন ঘনত্বের দিকে ছড়ায় পড়বে, হ্যাঁ, এই যে ছড়ায় পড়বে কতক্ষণ পর্যন্ত ছড়ায় পড়বে, কখন ছড়ায় পড়াটা থামবে, দেখি জানাও তো কমেন্ট বক্সে। ভেরি গুড জান্নাতুল ফেরদৌসি, তারপরে ফারজানা, কনসেন্ট্রেশন যখন ইকুয়াল হবে তখন। ভেরি গুড। তার মানে আমার এখানে একটা টেন্ডেন্সি আছে, তুমি দেখবা যে সব পদার্থে কেমিস্ট্রিতে তুমি দেখবে সব কিছুই একটা সাম্য অবস্থায় যেতে চায়। ঠিক আছে, কাজী নজরুল ইসলামের ফ্যান ওরা, ওরা সাম্যের গান গেতে চায় সব সময়। তো যখনই হচ্ছে এই যে ব্যাপন প্রক্রিয়াটা হবে, যে এই পাশে যখন আমি ছেড়ে দিছি গ্যাসকে মুক্ত করে দিছি, আমি কিন্তু প্রেসারে রাখলে বা পাত্রে রাখলে তখন কিন্তু আবার এটা ঠিক আছে, প্রেসার দেওয়া মানে কি, এক্সটার্নাল একটা ফোর্স দেওয়া, ওকে আটকে রাখা। যখন তুমি এক্সটার্নালি আটকে রাখতেছো না তখন কেউ ফ্রি, যখন ও ফ্রি হয়েছে তখন ওর টেন্ডেন্সি হচ্ছে ভাইয়া পুরা জায়গায় সমানভাবে ছড়ায় পড়া। এবং তোমরা যেটা বলছো একদমই ট্রু, যে ভাই যতক্ষণ পর্যন্ত না সমান হবে সব জায়গায় ততক্ষণ পর্যন্ত এটা ছড়ায় পড়তেই থাকবে। ঠিক আছে, তাহলে ধরো যে একদম 0.001 সেকেন্ড পরে আমরা দেখবো যে এইখানে ছড়াইছে, তারপরে দেখবো যে এইখান থেকে আবার আরও রেডিয়েট হয়েছে। ঠিক আছে, তারপরে কি হয়েছে, আরও রেডিয়েট হয়েছে, এবং এইখানে কি হচ্ছে, এই দিকেও ছড়াচ্ছে, এবং কিছুক্ষণ পরে আমরা দেখব যে টোটাল জায়গা জুড়ে আমরা ব্যাপিত একটা জিনিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। এখন তোমাদের জন্য আরও একটা কঠিন কুইজ, যে ভাইয়া কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। দেখো তোমাদেরকে আমি একটু দেই, একটু হচ্ছে হেডস আপ দেই এই বিষয়টা নিয়ে, যে ভাই প্রথমে হচ্ছে গলন, গলন করার জন্য আমার তাপ দিতে হয়, তারপরে হচ্ছে নিঃসরণ, নিঃসরণের জন্য আমার প্রেসার দিতে হয়, অভিস্রবণের জন্য কি চাপের পার্থক্য থাকা লাগে। শুধুমাত্র ব্যাপনটাই হচ্ছে কি আমার এটার পেছনে কোনো টাকা পয়সা খরচ করা লাগে না। ঠিক আছে, খালি ছেড়ে দিলেই হয়, নিজে নিজেই হচ্ছে ছড়ায় পড়তে পারে। ওকে, তাহলে তোমরাও জানাইছো যে ভাই এটা হচ্ছে ব্যাপন হবে, সি হবে। তোমরা যেহেতু বলছো তার মানে অবশ্যই ঠিক হবে, তাই না? ওকে ফাইন। ওকে, একজন বলছো যে ব্যাপন হার কিভাবে বের করব। ব্যাপন হার বের করা আমরা দেখাবো, কোনো প্যারা খেও না। ঠিক আছে, গালিব বলছো যে
আচ্ছা, ঠিক আছে। এবার আমরা হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়ার কিছু উদাহরণ দেখতে চাই। কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া কোথায় হয়? যদি একটা মাধ্যমে কঠিন পদার্থ ছড়ায় পড়ে, ঠিক আছে? যেমন ধরো চায়ের কণা বা চায়ের যে কালারটা, তোমরা দেখো না যে চায়ের কিন্তু পাতি থাকে। আমরা যদি চা গোলাই সেই পাতি ইউজ করি বা টি ব্যাগ ইউজ করি, সেটার মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু কঠিন পদার্থ নাকি গ্যাসীয় পদার্থ বলো? এটা কিন্তু গ্যাস না, এটা কিন্তু কঠিন পদার্থ, তাই না? তো কঠিন পদার্থ যখন আমরা গরম পানির মধ্যে দেই, ও কি হয়, আস্তে করে ছড়ায় পড়ে, তাই না? ছড়ায় পড়ে, এবং এই ব্যাপনটাকে আমরা বলতেছি হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে আমরা আহ, দুইটা দেখছি, উদাহরণ দেখছি যে আমরা যদি হচ্ছে একটা ঠান্ডা পানি নেই আর একটা কাপে গরম পানি নেই, এটা আমরা যখন একাডেমিক কোর্স করাইছিলাম তখনও হচ্ছে কিন্তু এটা এক্সপেরিমেন্ট হিসেবে দিছিলাম। তো এটা এখনও জাস্ট রাখা, যে ভাই একটাতে নিব হচ্ছে আমি গরম পানি আর একটাতে নিব হচ্ছে আমি ঠান্ডা পানি, ঠিক আছে? এটাতে 90 ডিগ্রি সেলসিয়াস, এটাতে 6 ডিগ্রি সেলসিয়াস। তো দুইটার মধ্যেই আমি কি করছি, আমি হচ্ছে কঠিন পদার্থ ছেড়ে দিছি, মানে টি ব্যাগ ছেড়ে দিছি। টি ব্যাগ ছেড়ে দেওয়ার পরে তোমাদের কাছে হচ্ছে একটাই প্রশ্ন, যে বলো তো ভাইয়া কোনটাতে আগে ছড়াবে বা কোনটার কালার বেশি লাল হবে? না, আজকে চা খাওয়াবো না। ভেরি গুড, মুশফিকা বলছো যে ভাইয়া গরম পানিতে, হটটাতে, তাই না? আচ্ছা, এটার কারণ কি? এই যে এটা হচ্ছে ভাইয়া, এটা ছিল হচ্ছে কোল্ড ওয়াটার, আর এটা ছিল হচ্ছে ভাইয়া হট ওয়াটার, ঠিক আছে? তো ফাইন, তোমরা বলছো যে ভাই এটাতে সবচেয়ে বেশ ভালোভাবে ছড়াইছে এবং সমানভাবে ব্যাপিত হয়েছে। এইখানে ভাইয়া 1-2 মিনিট পরেও ভালো মতো ছড়ানো, ছড়াবে, টাইম লাগবে। এই টাইম লাগার কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া খুবই সিম্পল, যে আমরা এই যে সিমুলেশনটাতে দেখছিলাম যে আহ, এই যে দেখো এটা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াসের পানি, এটার মধ্যে যে অণুগুলার যে গতিশক্তি সেটা কি কম তুলনামূলক। আর একটা পানি দেখছি হচ্ছে ভাই 90 ডিগ্রি সেলসিয়াসের পানি, এই হচ্ছে এই পানি। এখানে দেখো ভাই কাপাকাপি বেশি। এখন ধরো আমি এর মধ্যে যদি 1 ফোঁটা রং ছেড়ে দিই, তাহলে কি হবে আসলে? এই রংটা বা এই রঙের কণাটা এই কোনায় যাইতে কম টাইম লাগবে। কারণ কি, এই যে যে মিডিয়াম বা এখানে যে এগুলারে যদি তুমি সিএনজি ধরো, অটো রিক্সা ধরো, তাহলে এগুলা পৌঁছায় দিতে বেশি কম টাইম নিবে, তাই না? বেশি স্পিড এদের। আর 6 ডিগ্রি সেলসিয়াসে কি একদমই স্পিড নাই, তাই না? খুবই কম স্পিড। এই কারণে এতে ছড়াই পড়তে বেশি টাইম লাগে, এখানে ছড়াই পড়তে কম টাইম লাগে। কারণ হচ্ছে কি, কণাগুলার গতিশক্তি গরম পানিতে বেশি, ঠান্ডা পানিতে কম। ওকে, তাহলে এই এক্সপেরিমেন্টটা আমরা করছি অলরেডি, তোমরা চাইলে এখনও বাসায় করতে পারো। একটা একটা কাপে হচ্ছে নিবা, কি বলে, গরম পানি নিবা, আর একটাতে ঠান্ডা পানি নিবা, তারপরে দেখবা যে কোনটাতে হয়, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা দেখব তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া। এখন এই যে চায়ের মধ্যে যদি আমরা দুধ অ্যাড করি, মিল্ক অ্যাড করি, তখন কি হবে? তখন এটা হবে হচ্ছে তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া। আমরা আরও একটা এক্সপেরিমেন্ট দেখব এখানে, এই যে কপার সালফেট অ্যাড করা। কপার সালফেট হচ্ছে আমরা অ্যাড করে দেখব যে ব্যাপনের পুরো সংজ্ঞাটা আসলে স্যাটিসফাই করে কিনা। আমার কাছে হচ্ছে একটা বিকার আছে, এই বিকারের মধ্যে কি আছে? পানি আছে। তাহলে পানি একটা তরল মাধ্যম, এটার মধ্যে আমি যদি কপার সালফেট অ্যাড করি, তাহলে সেটাও কি হবে বলো তো? সেটাও কিন্তু তরলই হবে। তো দেখো আমার কাছে হচ্ছে একটা ড্রপারে হচ্ছে কি আছে, কপার সালফেট আছে। তো আমরা একটু দেখব যে আসলে কি হয়, এবং সংজ্ঞাটা হচ্ছে এবার এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে ডিফাইন করব। ওকে, তো দেখো আমরা কি করলাম, আমরা তোমাদের কথা মতো তোমাদের প্রিয় কপার সালফেট 2 ফোঁটা দিলাম। এখন দেখো এই এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভালো মতো খেয়াল রাখতে হবে, যে দেখো কপার সালফেট কিন্তু সাথে সাথে ছড়াই পড়তেছে না, একদম একটা জেলির মতো এরিয়া ক্রিয়েট করছে, এইখানে ডেনসিটি সবচেয়ে বেশি। আমি যদি কিছুক্ষণ রেখে দেই, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখা যাবে, আমি কিন্তু নাড়াচ্ছি না ভাই, নাড়াইলে কিন্তু ব্যাপন হবে না। ব্যাপন হওয়ার জন্য কি করতে হবে? ওকে টাইম দিতে হবে, ওর স্বাধীনতা দিতে হবে, ও নিজে নিজেই ছড়ায় যাবে একটু পরে। দেখো এখনই দেখো তুমি জেলির যে এরিয়াটা সেটা বাড়ছে, তার মানে কি ঘনত্ব বা ডেনসিটি কমতেছে। আমি কিছুক্ষণ রেখে দেই, রেখে দেওয়ার পরে দেখবো যে ভাই পুরাটা পাত্রে ছড়ায় পড়ছে, ঠিক আছে? তাহলে আচ্ছা, অলরেডি
ঠিক আছে, ফাইন। এখন দেখো মোটামুটি নীল হয়ে গেছে পুরো এরিয়াটাই। আমি যদি আরেকটু বাড়ায় দেই তাহলে কালারটা হচ্ছে আরেকটু গাঢ় হবে। ঠিক আছে, এখন দেখো এই ঘনত্বটা হচ্ছে আমি আরও 2 ফোঁটা অ্যাড করছি এখন পুরাটা জায়গায়। এবং তোমরা বলছিলা যে ভাইয়া নিচে হচ্ছে দেখো এখনো ঘনত্ব বেশি, উপরে কি ঘনত্ব কম। তার মানে ব্যাপন কিন্তু শেষ হয় নাই, ব্যাপন হবে আস্তে আস্তে। যখন একদম আমি যে কোনো জায়গা থেকে 1 ফোঁটা পানি নিয়ে দেখব যে ভাই পানির মধ্যে চারদিকে কপার সালফেটের অণুর যে ঘনত্ব সেটা সেম আছে কিনা। এই যে নিম্ন ঘনত্ব উচ্চ ঘনত্ব থেকে দেখো আস্তে আস্তে এখনের যে ভেলোসিটিটা আমি জানি না ক্যামেরায় কতটুকু ভালোভাবে দেখা যাচ্ছে, যে নিচে যে ডেনসিটি সেই একটা ভেলোসিটি বা একটা বেগ আছে উপরের দিকে, কারণ নিচে ঘনত্ব বেশি হয়ে গেছে উপরে ঘনত্ব কম হয়েছে। আর নিচে ঘনত্ব বাড়ার কারণ হচ্ছে গ্র্যাভিটি। আমি যখন দিছি এই কপার সালফেট কিন্তু পানির চেয়ে ভারী, তাহলে ও আস্তে করে নিচে চলে গেছে, কিন্তু একটু পরে যখন ও দ্রবীভূত হওয়া শুরু করছে, দ্রবীভূত হওয়া শুরু করার সাথে সাথেই হচ্ছে ওর ডেনসিটির একটা টান আছে, তাই না? সেই কারণে ও উপরের দিকে আসছে। এখন দেখো মোটামুটি সব জায়গায় ডেনসিটি কি সেম, এই কালারটা কি সব জায়গায় সমান হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা নীল দিলে কি হবে? হ্যাঁ নীল দিলেও হবে ভাইয়া। ওই যে জামা কাপড় ধোয়ার যে নীল আছে না, ওটাও তুমি দিতে পারো। এখন সেম এক্সপেরিমেন্টটা আমি করব গরম পানিতে। তোমরা এটাও দেখবা যে গরম পানিতে ভাইয়া জানি যদিও অতটা গরম নাই, তারপরেও হচ্ছে এবার দেখবা যে আগেরটা তুমি যদি এটা রেকর্ডেড ক্লাস দেখো, তুমি একটু আগেরটা থেকে টেনে দেখো যে কোনটাতে তাড়াতাড়ি সরায়। ঠিক আছে, এটাতে দেখো এই যে পানির যে ইয়াটা সেটা যেহেতু বেশি, কণার যে গতিশক্তিটা সেটা যেহেতু বেশি, দেখো আমরা জাস্ট আগেরটা কিন্তু 20-30 সেকেন্ড টাইম লাগছে, এটাতে জাস্ট 5 সেকেন্ডের মধ্যে পুরাটা ছড়ায় পড়ছে। কেন? কারণ হচ্ছে ভাই এখানে কণাগুলোর গতিশক্তি বেশি এবং দেখো মোটামুটি কালার সেম হয়ে গেছে। তার মানে এখানে লাগছে 5 সেকেন্ড, এখানে লাগছে 30 সেকেন্ড। তাহলে গরম পানিতে যে বেশি হয় এই জিনিসটাও কিন্তু আমাদের একদম পরীক্ষিত সত্য, তাই না? অস্বীকার করার কি কোনো ওয়ে নাই, কোনো কোনো ওয়ে আছে? আরও তাড়াতাড়ি ছড়াবে। এবং দেখো মোটামুটি এখন এটা আরও বেটার ইয়া দিছে। এবং চায়ের ক্ষেত্র, চায়ের যে এক্সপেরিমেন্টটা দিছি আমরা সেখানেও সেম হবে। হট ওয়াটারে কি হবে? এই যে একজন কোয়েশ্চেন করছিল, হট ওয়াটারে কিন্তু আমরা দেখাই দিয়েছি যে কি হবে। হট ওয়াটারে আরও তাড়াতাড়ি ছড়াবে। তাহলে আমরা তরল পদার্থের ক্ষেত্রে যে ব্যাপন প্রক্রিয়ার যে ওয়েটা দেখছি সেটা আসলে খুবই সিম্পল, যে ভাইয়া এই জায়গায় হচ্ছে ঘনত্ব কি, ঘনত্ব হচ্ছে বেশি, তারপর উচ্চ ঘনত্ব থেকে কি হয়েছে, এটা রেডিয়েট হয়েছে, রেডিয়েট হয়েছে এদিকে, এদিকে রেডিয়েট হয়েছে, তাই না? এটাই হচ্ছে কি আমাদের ব্যাপনের প্রক্রিয়াটা। ওকে, তাহলে আমরা তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া দেখলাম। এবার দেখব হচ্ছে ব্যাপন হার। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এনি কোশ্চেন? ওকে, জি ভাইয়া, আণবিক ভরের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ঠিক আছে। তো কোনো পদার্থ ছড়িয়ে পড়তে কম সময় লাগলে ওই পদার্থের ব্যাপন হার বেশি, এবং কোনো পদার্থ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলে ওই পদার্থের ব্যাপন হার কম। ব্যাপন হারের সঠিক ক্রমও আমরা কিভাবে ডিপেন্ড করি, এই জন্য হচ্ছে একটা বড়দের টপিক তোমাদের আজকে পড়াবো, সেটা হচ্ছে ভাই গ্রাহামের ব্যাপন সূত্র। ঠিক আছে, গ্রাহামের ব্যাপন সূত্রেতে বলা হয়েছে যে ভাইয়া কোনো একটা পদার্থ যদি ব্যাপিত হয়, সেটা গ্যাস হোক তরল হোক, সম্ভবত গ্যাসের ক্ষেত্রেই আমরা যদি চিন্তা করি যে গ্যাসের ব্যাপিত হওয়ার যে ব্যাপন হার, ব্যাপন হার কি? ব্যাপন হার হচ্ছে যে ভাইয়া একক সময়ে একটা পদার্থ কি পরিমাণে ব্যাপিত হচ্ছে সেটার হার। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমরা ডিনোট করি হচ্ছে আর দ্বারা। হ্যাঁ, আর দ্বারা কি ডিনোট করি? আর দ্বারা বোঝাই যে ভাইয়া একটা গ্যাস ধরো আমি ছেড়ে দিছি, গ্যাসটা ঠিক একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে
এটাকে আমরা দূরত্ব ভাগ সময় দিয়েও প্রকাশ করতে পারি, এটাকে তুমি বেগের মতো চিন্তা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি আরও চিন্তা করতে পারো যে ভাই ব্যাপন হার সমান হচ্ছে আয়তন ভাগ সময়, যে ও কতটুকু ভলিউম হচ্ছে কভার করছে সেটাকেও যদি তুমি সময় দিয়ে ভাগ দাও, এটাকেও আমরা ব্যাপন হার বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন হার কি সেটা তো বোঝা গেল যে ভাই পুরা এরিয়া জুড়া সে যখন ছড়ায় পড়ছে, এটা ছড়ায় পড়তে তার কতটুকু সময় লাগছে। সময় যদি বেশি লাগে তাহলে হার কি কম, আর সময় যদি কম লাগে তাহলে হার বেশি। এটা পুরাটা বেগের মতো, ভেলোসিটির মতো। এখন এই আরটা ডিপেন্ড করে কিসের উপর, সেটা হচ্ছে আমাদের গ্রাহাম চাচা বলছেন যে ভাই এই যে আরটা আসলে ডিপেন্ড করে আর ভ্যারিজেস 1/√m, ঠিক আছে। তার মানে একটা গ্যাসের আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপন হার কি হবে, তত কম হবে, ঠিক আছে। ওকে, তাহলে গ্যাসের আণবিক ভর যত বেশি ব্যাপন হার কি তত কম। আণবিক ভরের উপর কেন ডিপেন্ড করে, এটার জন্য আমরা একটা খুবই সিম্পল এবং সহজ সুন্দর একটা উদাহরণ দেই, সেটা আমরা দিব। আচ্ছা, ব্যাপন হার তত কি হবে, তত কম হবে। এখন চিন্তা করো এই যে আমাদের যে 4 বন্ধুর উদাহরণ, তোমরা অনেকেই জানো যারা একাডেমিকে ছিলাই, এই টপিক আমরা অলরেডি পড়াইছি। সো অনেকের কাছে হচ্ছে ইজি লাগতে পারে, ঠিক আছে। তো এটা নিয়ে প্যারা খাও না, আমরা সব কিছুই দেখবা যে পুরো চ্যাপ্টার যখন পড়াবো বা যে চ্যাপ্টারগুলো সিলেবাসে আছে ওগুলো যখন কভার করবো তোমার কাছে রিভিশন মোডেই লাগবে, ঠিক আছে। তো ফাইন, এই হচ্ছে আমাদের 4 বন্ধু, ঠিক আছে। আবুল, বাবুল, কাবুল আর ডাবুল, তাই না? এদেরকে তো তোমরা চিনো। ওকে, তো ফাইন, এরা হচ্ছে চারজন একটা রুমে ছিল। এখন আমরা বলছিলাম যে ভাই রুমের মধ্যে হচ্ছে তেলাপোকা ছেড়ে দিছি একটা, তো এই যে তেলাপোকা সবাই হচ্ছে ভয় পায়, এরা চারজনই হচ্ছে তেলাপোকা ভয় পায়। তো এই যে তেলাপোকা দেখে এরা কি করছে, দৌড়ে ওই সাইডে দরজা আছে রুমের, দরজার দিকে হচ্ছে পালাবে। তো ফাইন, এই হচ্ছে আমাদের টার্গেট। এখন তোমরা বলো যে কে সবার আগে হচ্ছে রুম দিয়ে বের হয়ে যেতে পারবে, এবং তোমরা আমি জানি তোমরা সবাই সঠিক উত্তরই দিবা, এবং সেটা হচ্ছে ডাবল, তাই না? মোটাজন। আচ্ছা, তোমরা তো বলতেছো আবুল। সবার আগে যাবে কে? সবার আগে হচ্ছে আবুল, এই যে এইভাবে দৌড়ে রুমের থেকে বের হয়ে চলে যাবে, তাই না? এই বাবুলের আর একটু কম টাইম লাগবে, মানে আর একটু বেশি টাইম লাগবে, কাবুলের সবচেয়ে বেশি লাগবে। সবার পরে হেলে দুলে বের হবে কে? ডাবুল, কারণ কি ওর ভর সবচেয়ে বেশি। তাহলে সবার আগে হচ্ছে আবুল, তারপরে বাবুল, তারপরে কাবুল, তারপরে ডাবুল। এটার কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া ভর, ভর যার বেশি বেগ তার কি, বেগ হচ্ছে তার কম, তাহলে তার বের হইতে কম টাইম লাগবে। এবার চিন্তা করো যে ব্যাপনের ক্ষেত্রে কেন একটা গ্যাসের এরকম ছড়ায় পড়তে বেশি টাইম লাগতেছে, কম টাইম লাগতেছে। তুমি একটা চিন্তা করো, একটা সিম্পল হিসাব, এই হচ্ছে একটা ছোট্ট গ্যাস, ঠিক আছে। এরকম অনেকগুলা গ্যাস এখানে আছে, তার মানে কি এখানে ঘনত্ব কি গ্যাসের বেশি। এবার চিন্তা করো আর একটা বড় গ্যাস, ঠিক আছে। এই জিনিসটাও হচ্ছে কি আছে, ব্যাপিত হবে এই জায়গা থেকে। এখন তুমি চিন্তা করো কার দৌড়ে ওই রুমের কোনায় যেতে বেশি টাইম লাগবে? অবশ্যই যে বড়টা, যার ভর বেশি তার, আর যার ভর কম যে হালকা সে কি দ্রুত ছড়ায় পড়তে পারবে। তাহলে যার আণবিক ভর যত বেশি, যত বেশি হার তত কি, হার হচ্ছে তত কম। ওকে, তাহলে ফাইন, আমরা হচ্ছে সামনের দিকে আগাই।
নিম্নের কোনটির ব্যাপন হার অধিক? এবার হচ্ছে ব্যাপন হার জানার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই তোমার আণবিক ভরটা জানতে হবে। এখন আণবিক ভরের বিষয়টা হচ্ছে যে ভাইয়া হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া আর সালফার ডাইঅক্সাইড, আমি আণবিক ভরগুলো লিখে দিচ্ছি। হাইড্রোজেনের হচ্ছে 2, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44, অ্যামোনিয়ার হচ্ছে 17, আর সালফার ডাইঅক্সাইডের হচ্ছে 32 আর 32 64। তো এবার তোমরা এটা দেখে বলো কার হচ্ছে ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। আচ্ছা, সিলেবাস নিয়ে হচ্ছে অনেকে প্যারা খাচ্ছিল যে ভাইয়া একজন বলছো যে আমার স্কুলে এটা নাই। কোনো প্যারা খেও না, আমাদের বোর্ড থেকে যতগুলো চ্যাপ্টার দেওয়া হয়েছে সবগুলো চ্যাপ্টারই এরকম ডিটেলসেই পড়ানো হবে এবং রিভিশন দিয়ে তারপরেই তোমাকে বাসায় পাঠানো হবে, ঠিক আছে? প্যারা খেও না। ওকে, এ হবে তাই না? ভেরি গুড। কেন এ হবে? ব্যাপন হার বেশি কেন? ব্যাপন হার বেশি হবে তারই যার আণবিক ভর হচ্ছে কম। তাহলে আমি হচ্ছে আণবিক ভরের ক্রম অনুসারে যদি সাজাই, আণবিক ভরের ক্রম অনুসারে সাজাইলে সবার আগে কি 2, তারপরে 17, 44, 64। তাহলে 2 হচ্ছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে সরি হ্যাঁ অ্যামোনিয়া, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে কি সালফার ডাই অক্সাইড। তাহলে ভাইয়া আমরা যদি হচ্ছে এবার ব্যাপন হারের ক্রম চালাই, তাহলে কি হবে? তাহলে উল্টাটা হবে। ওকে, তাহলে সবার আগে কে ছড়ায় পড়বে? সবার আগে ছড়ায় পড়বে আমাদের সবার প্রিয় হাইড্রোজেন, তারপরে কে? তারপরে অ্যামোনিয়া, তারপরে কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে বাকি যারা যারা আছে তারা। ঠিক আছে, তাহলে ফাইন। হাইড্রোজেনের ব্যাপন হার হবে সবচেয়ে বেশি, তারপরে অ্যামোনিয়া, তারপরে কার্বন ডাইঅক্সাইড। সবচেয়ে বেশি সবচেয়ে কম ব্যাপন হার হবে কার? সালফার ডাইঅক্সাইডের। ঠিক আছে, তাহলে এটা আমরা ডিটেলসে করলাম, এরপরেরগুলা কিন্তু জাস্ট দেখেই বলে দিতে হবে। ব্যাপন হারের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক, এটার জন্য আমি টাইম দিচ্ছি কিছুক্ষণ, তোমরা টাইম নিয়ে তারপর আনসার করো। ঠিক আছে, এই হচ্ছে তোমার মিথেন CH4 আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, তারপরে অ্যামোনিয়া আছে, আর কি কি আছে গ্যাস? অ্যামোনিয়া, H2S আছে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন। আচ্ছা, আর মিথেন আছে তাই না? আচ্ছা, তাহলে 4টা গ্যাস আছে এখানে, এগুলা দিয়েই সাজানো। তো আমি ভরগুলো লিখে দিচ্ছি। H2S এর ভর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটার ভর হচ্ছে 34, মিথেনের ভর হচ্ছে 16, কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44, আর অ্যামোনিয়ার ভর হচ্ছে 17। তো তোমরা হচ্ছে ক্রমটা সাজায় টাইম নাও, টাইম নিয়ে আনসার করো। ঠিক আছে, রাইটটা। ওকে, তো তোমরা হচ্ছে ম্যাক্সিমাম বি জানাইছো রাইট অ্যান্সার। এবার আমরা দেখি যে বিটা কি ট্রু কিনা। তো ভাই অ্যামোনিয়া হচ্ছে 17, H2S হাইড্রোজেন সালফাইড হচ্ছে 34, তারপরে হচ্ছে 44। তার মানে সবচেয়ে ব্যাপন হার বেশি হবে কার? অ্যামোনিয়ার, তারপরে হবে হচ্ছে হাইড্রোজেন সালফাইডের, তারপরে হবে হচ্ছে ভাইয়া এই যে তোমার কার্বন ডাইঅক্সাইডের, তাই না? এ সবার আগে ছুটে যাবে, তাহলে রাইট অ্যান্সার বি হবে। বাকিগুলো হবে কি না আমরা একটু মিলাই দেখি। ভাই মিথেনের হচ্ছে 16, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44, ভেরি গুড ফাইন, কিন্তু তারপরে দিছে অ্যামোনিয়া, তা কি কখনো পসিবল? এটা হওয়া উচিত ছিল কি সবচেয়ে বেশি মিথেনের, তারপরে অ্যামোনিয়া, তারপরে কার্বন ডাইঅক্সাইড। এটা ভুল। এটাকে যদি আমরা রাইট অর্ডারে লিখি তাহলে হচ্ছে CH4, তারপরে হচ্ছে NH3, তারপরে হচ্ছে CO2, তাই না? এইটা রাইট হবে। আবার লিখছে অ্যামোনিয়া, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এটার ক্ষেত্রেও কি? এটার ক্ষেত্রেও হচ্ছে সেম, আগে আগে মিথেন যাবে, পরে অ্যামোনিয়া আসবে, তাই না?
তাহলে এটার ক্ষেত্রেও এই যে আমরা যদি রাইট অর্ডারে লিখতে চাই তাহলে হচ্ছে এটা হবে রাইট অর্ডার। এখানে লিখছে যে মিথেন, তারপরে সালফার ডাইঅক্সাইডের 64, কোনো প্যারা নাই, এটা ঠিক আছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে দিছে তারপর, এটা কি ট্রু না? কিন্তু আগে আসবে হচ্ছে মিথেন, তারপরে আসবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে আসবে সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, বুঝে গেছে? এই হচ্ছে আমাদের বেসিক ক্রমটা। আচ্ছা, এবার আসতেছে যে নিঃসরণ কি ভাইয়া? নিঃসরণ হচ্ছে যে সরু ছিদ্রপথে উচ্চচাপের কোনো স্থান থেকে কোনো গ্যাসের নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে হচ্ছে নিঃসরণ বলে। এই যে ধরো একটা সিলিন্ডার যদি হঠাৎ করে যদি আমরা ছেড়ে দেই, তখন ফুস করে হাওয়া বের হয়, বা ওই যে ফুটবলের হাওয়াও তোমরা অনেক সময় দেখছো যে বের হইতে, ওই যে চাক্কা যদি পাংচার হয়ে যায় গাড়ির চাকা, বা বেলুনের যদি আমরা একটা ছোট্ট পিন দিয়ে পিন হোল করি, তাহলে যে পিন হোল দিয়ে যে ব্যাপার যে গ্যাসটা বের হয়ে যায় বাইরের থেকে, কিন্তু ভিতরে প্রেশার অনেক বেশি থাকে। নিঃসরণের ক্ষেত্রে নিঃসরণের ইংরেজি হচ্ছে ইফিউশন, ঠিক আছে? তো ইফিউশনের ক্ষেত্রে হচ্ছে আমার প্রেশার জিনিসটা থাকতে হবে, ঠিক আছে? তো চাপের পার্থক্যের জন্য নিচের কোন প্রক্রিয়া সংঘটিত হয়? ব্যাপনটা সংঘটিত হচ্ছে আমার ঘনত্বের পার্থক্যের জন্য, আর চাপের পার্থক্যের জন্য হচ্ছে নিঃসরণ সংঘটিত হয়, ঠিক আছে? আচ্ছা, তো নিঃসরণের জন্য আমাদের যে জিনিসটা জেনে রাখতে হবে যে এই ধরনের সরু ছিদ্রকে অনেক সময় পিন হোল বলে। এই যে ধরো আমরা যদি হচ্ছে একটা পারফিউমের কথা চিন্তা করি, সেখানে কি থাকে? এরকম একটা নজেল থাকে, একটা ছোট্ট পিন হোল থাকে, তাই না? ছোট্ট ছিদ্র থাকে এরকম, এখান দিয়ে এই গ্যাসটা বেসিক্যালি বের হয়। ফাইন। এখন এই যে ভিতরে যে গ্যাসগুলো আছে, এখানে কি প্রেশার অনেক বেশি, এখানে কি চাপ বেশি। যখন আমরা হচ্ছে ওকে মুক্ত করতেছি, বা এই যে সরু ছিদ্রপথটাকে উন্মুক্ত করতেছি, তখন বাইরে কি হয়? বাইরে হচ্ছে চাপ বেশি হয়, তখন এই জায়গা দিয়ে সজোরে গ্যাস বের হয়, তাই না? অনেক বেশি ভেলোসিটি নিয়ে বা অনেক বেশি প্রেশার নিয়ে হচ্ছে গ্যাসটা বের হয়। এই যে বের হওয়ার প্রক্রিয়াটা, এটাকেই আমরা বলি হচ্ছে ভাইয়া নিঃসরণ, ঠিক আছে? এটাকেই কি বলি? এটাকেই হচ্ছে নিঃসরণ বলি। ওকে, ফাইন। তাহলে নিঃসরণের জন্য আমরা কিছু সংজ্ঞা জেনে নিই যে এ ধরনের সরু ছিদ্রকে অনেক সময় পিন হোল বলে। এভাবে পাত্র থেকে গ্যাস বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে পাত্রের ভিতরে এবং বাইরে চাপের পার্থক্য, ঠিক আছে? এটাও আমরা জানি, কারণ ভিতরে হচ্ছে চাপ বেশি, বাইরে চাপ কম। তাহলে যে ব্যাপন নিঃসরণ নিয়ে আমরা মোটামুটি জানলাম। এখন হচ্ছে আমরা আরেকটা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে বাষ্পীভবন, ঘনীভবন। হ্যাঁ, এই যে পদার্থে যে ইন্টারচেঞ্জ, এটা কিভাবে হয়? এই যে আমরা পদার্থের পরিবর্তন চ্যাপ্টার থেকে হচ্ছে এই জিনিসটা দেখতেছি যে ভাই, যদি ব্রেক দেওয়া যাবে কি না? না ভাই, ব্রেক না, আমরা একবারে ছুটি দিয়ে দিব, ঠিক আছে? প্যারা খেও না। আচ্ছা, তো যদি হচ্ছে আমরা তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করি, তাহলে সেটাকে বলি হচ্ছে বাষ্পীভবন, বা এটার ইংরেজি টার্ম হচ্ছে ভ্যাপোরাইজেশন, ঠিক আছে? যদি আমি কি করি, লিকুইডকে গ্যাসে তো পরিণত করি, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ভ্যাপোরাইজেশন। আর যদি উল্টাটা করি ভাইয়া, উল্টাটা কি? যে ভাই, তরলকে আমি হচ্ছে গ্যাসকে তাপ অপসারণ করে যদি হচ্ছে তরলে পরিণত করি, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে আমরা ঘনীভবন বা কনডেনসেশন, ঠিক আছে? এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে কনডেনসেশন। তাহলে ভাইয়া চিন্তা করো, আমরা একটা গরম গ্যাস বা হচ্ছে উত্তপ্ত গ্যাস হোক বা নর্মাল গ্যাস হোক, গ্যাসটা যখন উড়ে যাচ্ছে, তাকে তরল বানানোর ওয়েটা কি? তরল বানানোর ওয়েটা হচ্ছে কনডেনসেশন, এবং কনডেনসেশন করার জন্য আমার অবশ্যই কি লাগবে? অবশ্যই হচ্ছে তাপমাত্রা কমাইতে হবে, বা তাপ শোষণ করাইতে হবে। এই জায়গা থেকে যদি আমি তাপ শোষণ করে ফেলতে পারি, তখনই তরলে পরিণত হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই হচ্ছে যে আমরা অলরেডি দেখছি। হ্যাঁ, এই হচ্ছে তরল। তরল থেকে যদি আমি বাষ্পে নিতে চাই, তাহলে আমার কি করতে হবে? তরল থেকে বাষ্পে নিতে হলে এই প্রসেসটা হচ্ছে ভাইয়া বাষ্পীভবন। আর যদি আমি উল্টাটা করি, যে যে গ্যাস থেকে তরল বানাবো, তখন হচ্ছে এটাকে বলি আমরা কনডেনসেশন, ঠিক আছে? এটাকে কি বলি? কনডেনসেশন বা ঘনীভবন। ওকে, তো এই যে বাষ্পীভবন আর ঘনীভবনের একটা গ্রাফ হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি। এটা আমরা যদি একবারে দেখতে চাই, এটার জন্য হচ্ছে আমরা,
হ্যাঁ, ওকে। তো দেখো আমরা হচ্ছে একবারে দেখব, ঠিক আছে? এই যে পানিরটার ক্ষেত্রে এইটা দেখবো, এটা দেখার দরকার নেই, সমস্যা নেই। তো ফাইন, আমরা হচ্ছে তাপ দেওয়া শুরু করি, একবারে দেখব যে কি হয় আসলে। যে দেখো এই যে পানির তাপমাত্রা হচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে পানির তাপমাত্রা আমরা যখন হচ্ছে দেওয়া শুরু করছি, এটা বাড়তেছে, বাড়তে বাড়তে যখন হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা কি দিছি, এক্স অক্ষ বরাবর আমরা দিছি হচ্ছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর দিছি হচ্ছে আমরা তাপমাত্রা, ঠিক আছে? তাপমাত্রা যত বাড়তেছে তুমি দেখবা যে একটা টাইমে এসে এই জিনিসটা 100 ডিগ্রি সেলসিয়াসে আসবে। 100 ডিগ্রি সেলসিয়াসে আসার পরে আর তাপমাত্রা বাড়বে না, কিন্তু আমি কিন্তু স্টিল তাপ দিচ্ছি, হিট দিচ্ছি। তাহলে ওই তাপটা কই যাবে? ওই তাপটা যাবে হচ্ছে ভাইয়া সুপ্ত তাপ হিসেবে, ঠিক আছে? ওই তাপটা কী হবে? অবস্থার পরিবর্তন চেঞ্জ বা অবস্থা চেঞ্জ করার জন্য হচ্ছে যে শক্তিটা দরকার হয়, সেই শক্তিটা হচ্ছে এই অবস্থায় শোষিত হবে। তো দেখা যাবে যে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে আমার কোনো তাপমাত্রা বাড়ে না। তাহলে এই তাপটা কোন কাজে লাগছে? এই তাপটা কাজে লাগছে হচ্ছে ভাই, এই যে দেখো সবগুলা গ্যাস হইতে এখন মানে তরল থেকে গ্যাস হচ্ছে। তার মানে আমি টোটাল যে শক্তিটা দিচ্ছি এই মুহূর্তে, টোটাল শক্তিটা অবস্থার পরিবর্তনে কাজে লাগতেছে। এটাকে আমরা বলি হচ্ছে সুপ্ত তাপ, ঠিক আছে? যে তাপটা লুকায়িত আছে বা এটা আমি তাপমাত্রা চেঞ্জ হিসেবে দেখতে পাচ্ছি না, অন্য কাজে দেখতে পাচ্ছি। এবং একটু পরে দেখবা যে পুরাটা যখন গ্যাস হয়ে গেছে তখন আবার এটার তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? এই যে এটা তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে আমরা যদি হচ্ছে বরফের ক্ষেত্রে দেখি, বরফের ক্ষেত্রে কি হবে? যে -40 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফ, ও হচ্ছে এখান থেকে আস্তে আস্তে তাপ বাড়াইলেও গরম হবে, গরম হইতে হইতে 0 ডিগ্রি সেলসিয়াসে আসার পরে দেখা যাবে যে তাপ আর বাড়তেছে না। একটু পরে কি হবে? একটু পরে হচ্ছে আমি এই যে ধরো 1 সেকেন্ডে এসে 0 ডিগ্রি সেলসিয়াস, 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত, এই 3 সেকেন্ডে কোনো তাপমাত্রা বাড়ে নাই তাপ দেওয়ার পরেও। তাহলে কি হয়েছে এই টাইমটায়? এই টাইমটায় হচ্ছে ভাইয়া যতটুকু তাপ আমি দিছি ততটুকু তাপ শোষিত হয়েছে অবস্থার পরিবর্তনের জন্য। তাহলে বরফ আর পানির মাঝামাঝি একটা অবস্থা। তাহলে এই তাপটা কিন্তু তাপমাত্রা বাড়াইতে কাজে লাগে না, এই জন্য এই তাপটাকে আমরা কি বলি? সুপ্ত তাপ বলি। আবার 0 ডিগ্রি সেলসিয়াসে 4 সেকেন্ডে এসে পুরাটা কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। তাহলে এখন যদি আমি তাপ দেই, এখন সেটা গরম পানি হবে। গরম পানি হওয়া মানে কি? তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়তে 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 যখন 100 ডিগ্রি সেলসিয়াসে আসছে, তখন আবার দেখতেছি ভাইয়া যে এটা হচ্ছে গরম পানি থেকে, এখন তো এটা ধরো যে আসছে 10 সেকেন্ডে, ঠিক আছে? 10ম সেকেন্ডে, তাহলে 11 সেকেন্ডে তো 101 ডিগ্রি সেলসিয়াস অ্যাটলিস্ট হওয়ার কথা। সেটা না হয়ে কি হচ্ছে? আবার হচ্ছে পানি গ্যাস হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আবার একটা তাপমাত্রা বা একটা তাপ আমার কাজে লাগতেছে, যেটা আসলে কি পানিকে গ্যাসে পরিণত করতেছে, ঠিক আছে? এই যে আমরা যে সিমুলেশনগুলো দেখতেছি, এখানে কিন্তু শক্তির প্রয়োজন হয় ভাইয়া। আচ্ছা, আমরা তো এখানেই আছি, হ্যাঁ? আচ্ছা, সরি। হ্যাঁ, এই যে ধরো আমরা কি করছিলাম আসলে, এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের, এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এখনো বরফ, এখন 0 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু পানি হিসেবেও থাকবে। তার মানে আমার এখন যে শক্তিটা আমি দিচ্ছি, এইটা টোটালটা কি করবে? এদেরকে দূরে সরাবে, এই যে এই অণুগুলাকে দূরে সরাবে। তাহলে এই যে অণুগুলাকে দূরে সরাইতে যেই শক্তিটা আমার কাজে লাগতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সুপ্ততাপ, ঠিক আছে? তো বাকি যে হিটটা, সেটা আসলে কি করবে? সেটা আসলে তাপমাত্রা বাড়াবে না, ঠিক আছে? সেটা বাড়াবে হচ্ছে আমার অবস্থার পরিবর্তন, ঠিক আছে? এই যে ধরো এটাও 0 ডিগ্রি সেলসিয়াসে আছে, কিন্তু এটা পানি হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে সুপ্ততাপ। এবং এই অবস্থাটাকে আমরা কি বলি? এই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে ওই যে বরফ আর পানির মাঝামাঝি যে একটা অবস্থা, সেটা, এটা একটা সুপ্ত তাপের অবস্থা, আর এটা আর একটা সুপ্ত তাপের অবস্থা। ওকে, তাহলে আমরা যদি উল্টাটা করি, উল্টাটা যদি করি, পানির শীতলীকরণের বক্ররেখা, এবার হচ্ছে আমি বাষ্পকে নিচ্ছি 140 ডিগ্রি সেলসিয়াস, এবার হচ্ছে হিট কমাচ্ছি। তাহলে কী হবে? উল্টাভাবে তাপমাত্রা কমতে থাকবে, এবং কমতে কমতে কি হবে? 1 সেকেন্ড পরে দেখা গেছে যে 140 থেকে 100 হয়ে গেছে। তারপরে কি তাপমাত্রা আর কমবে না তাপ অপসারণ করলেও। একটা সময় হচ্ছে ও পুরা শক্তিটা শোষণ করবে কিসের জন্য? গ্যাস থেকে পানি হওয়ার জন্য। তারপরে আবার উল্টা প্রসেসে আঁকাবো আমরা, এবং ফাইনালি কি হবে? বরফ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে তরল পদার্থকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা বাষ্পীভবন।
ওকে, এবার হচ্ছে আমরা দেখব যে পাতন কি। পাতন হচ্ছে বাষ্পীভবন আর ঘনীভবনের একটা মিক্সড প্রসিডিউর, ঠিক আছে। তো ধরো আমার কাছে একটা মিশ্রণ আছে, ঠিক আছে। কি আছে আমার কাছে? একটা মিশ্রণ আছে। এখন মিশ্রণের মধ্যে ধরো এটার মধ্যে পানিও আছে আবার তেলও আছে, ঠিক আছে, ইথানল বা হচ্ছে অন্য একটা জিনিস আছে। এখন আমি দেখতেছি যে এই যে পানির যে স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, ঠিক আছে। আর যে অন্য তেলটা আছে সেইটার স্ফুটনাঙ্ক হচ্ছে ভাইয়া ধরো 300°C। এখন আমি কি করছি, আমি দিছি হিট। হিট দিলে কি হবে? হিট দিলে সবার তাপমাত্রা বাড়বে, সবারই অণুর গতিশক্তি বাড়বে। কিন্তু যখনই হিট দিয়ে আমি 120°C নিয়ে গেছি, 120°C নিয়ে যাওয়া মানে হচ্ছে কি ভাইয়া বলো তো, পানির স্ফুটনাঙ্ক কিন্তু রিচ আউট করে ফেলছে। তাহলে পানিগুলা কি হবে? পানিগুলা বাষ্পীভূত হবে, পানিগুলা বাষ্পীভূত হবে এবং রয়ে যাবে কি? রয়ে যাবে হচ্ছে আমার তেল। এটা হচ্ছে ভাইয়া এই পর্যন্ত প্রসিডিউরকে আমরা বলতেছি বাষ্পীভবন। এখন আমার কাছে দুইটা জিনিসই দরকার, আমার পানিও দরকার আবার তেলও দরকার। তাহলে কি করতে হবে? তাহলে এই যে এই জিনিসটাকে যে উড়ে যাচ্ছে, একে উড়তে দেওয়া যাবে না। একে আমরা একটা রাস্তা দিয়ে বলবো যে তুমি আমাকে ফলো করো, ঠিক আছে, তুমি এই রাস্তা ধরে আসো। তাহলে ওকে আমরা উড়ায়ে একটা জায়গা দিয়ে নিয়ে আসবো, ভুলায় ভালায় নিয়ে আসবো। এই যে একটা পাইপ দিয়ে ধরো আমরা আমাদের বাষ্পকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইখানে পাচ্ছি আমি একটা ফাঁদ, ঠিক আছে। এই রাস্তা জুড়ে এই জায়গাটা কি করছি, একটা ফাঁদ পাচ্ছি আমি। কিসের ফাঁদ? গ্যাসকে ঠান্ডা করার ফাঁদ। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে শীতক, কন্ডেন্সার। ওই যে রেফ্রিজারেটরের কাজ কি? ঠান্ডা করা, এটার কাজও ঠান্ডা করা। তাহলে এই জায়গায় কি? এই জায়গায় হচ্ছে সাইবেরিয়া, ব্যাপক শীত। তাহলে ভাই এটার নাম হচ্ছে শীতক। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে ভাইয়া ব্যাপক শীত অ্যাপ্লাই করা, ঠিক আছে। ব্যাপক শীত যখন অ্যাপ্লাইড হবে কার উপর? গ্যাসের উপর। গ্যাস কাঁপতে 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 কী হয়ে যাবে জানো? গ্যাস কাঁপতে কাঁপতে তরল হয়ে যাবে। এইখানে আসার পর গ্যাস হয়ে যাবে তরল পদার্থ। তাহলে দেখো আমরা কিন্তু এক ঢিলে দুই পাখি মারলাম, ঠিক আছে। বাষ্পীভবন হচ্ছে এক ঢিলে এক পাখি, একজন উড়ে যাবে আর একজন থাকবে। আর পাতন হচ্ছে এক ঢিলে দুই পাখি। আমরা একটাতে হচ্ছে এক পাত্রে হচ্ছে আমি তেল পাবো আর এক পাত্রে কি পাবো? পানি পাবো, ওই যে শীত ঠান্ডা করার মাধ্যমে, ঠিক আছে। এই জিনিসটাই আমরা একটু আচ্ছা, এই জিনিসটা আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখব। চলো আমরা দেখে আসি। ফাইন। আচ্ছা, তোমাদের ক্লাসে তোমাদের জন্য বানানো অ্যাডই চলে আসছে, বেশ মজার জিনিস, তোমরা পরে দেখে নিও এটা। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তো ডিস্টিলেশন হচ্ছে পাতনের ইংরেজি, ঠিক আছে। এখন আমরা সিস্টেমটা একটু দেখি যে আসলে কি দরকার আমাদের। এখানে এখানে হচ্ছে সল্ট ওয়াটার আছে, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে তাপ দেই, তাপ দিলে সল্টটা কি হয়ে যাবে? সল্টটা হচ্ছে রয়ে যাবে এখানে, এখানে লবণটা রয়ে যাবে। এখানে কঠিন পদার্থ হইতে পারে, এখানে আরেকটা মিশ্রণে আরেকটা তরল পদার্থ হইতে পারে। কিন্তু পানি, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত বলো তো? 801°C, তার মানে অনেক বেশি। আমরা যখন হচ্ছে এখানে হিট দিব, হিটার দিয়ে একটু পরে এখান থেকে বাষ্প উড়ে যাবে, ঠিক আছে, জলীয় বাষ্প উড়ে যাবে। এবং জলীয় বাষ্প যখন উড়ে যাবে এই জায়গাটাতে আছে হচ্ছে ভাইয়া ঠান্ডা করার মেশিন, শীতক। এখানে কি হয়? ঠান্ডা পানি চালানো হয়, তার কারণে কি হয়? এর আশেপাশে যারা আছে সবাই ঠান্ডা হয়ে যায়। তো দেখো আমরা যদি হচ্ছে এখন এই যে বাষ্প উঠতেছে, বাষ্প এখান দিয়ে যাচ্ছে আর এখানে কি হচ্ছে? ফোটায় ফোটায় পানি অ্যাড হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের পাতন বা ডিস্টিলেশন প্রক্রিয়া। এবং একটু পরে দেখো পুরা পানি নাই হয়ে গেছে এবং এখানে কি রয়েছে? এখানে রয়ে গেছে আমাদের সল্ট, ঠিক আছে। বোঝা গেছে? এই পাতনের কনসেপ্টটাই হচ্ছে এইরকম। তাহলে দেখো আমরা হচ্ছে
পাতনটা এবার যদি একটু এক্সপ্লেইন করি, পাতনের প্রথম কথা হচ্ছে যে ভাই পাতন প্রক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। কোনো মিশ্রণে একাধিক উপাদান থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ বিশুদ্ধভাবে পেতে পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। সুতরাং এটি হচ্ছে মিশ্রণ থেকে কোনো উপাদানকে পৃথকীকরণ পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, তো ফাইন, শীতকের মধ্য দিয়ে যাওয়ার সময় ঠান্ডা তলের সংস্পর্শে বাষ্প ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। তাহলে দেখো এই যে এখানে আমরা কি করছি, এখানে আমরা তাপ দিছি, ঠিক আছে। তাহলে এইখানে কি হয়েছে, সমুদ্রের পানি নিচ্ছি আমরা, ভিতর থেকে লবণটাকে আলাদা করব, ওই যে একটু আগে ভিডিওতে যা দেখলাম ওইটাই। তাহলে এখানে কি হয়েছে, তাপ দেওয়ার পরে 100 ডিগ্রি সেলসিয়াস আসার পরে বা 110 ডিগ্রি সেলসিয়াস ধরো আসছে, তখন এটা টোটালটা কি হয়ে গেছে, বাষ্প হয়ে গেছে। বাষ্প হওয়ার পর, ও বাষ্প মানে কি, গ্যাস। গ্যাসের কথা আমরা কি বলছিলাম, ফাঁকা রাস্তা পেলে সেই রাস্তা দিয়ে দৌড় মারে, তাই না। তাহলে এই যে রাস্তা পাইছে ফাঁকা, গান গাইতে গাইতে সামনের দিকে আগাচ্ছে, কিন্তু এখানে পাইতে রাখছি আমি ওর জন্য ফাঁদ। এখানে কি হয়েছে, শীতক রাখছি আমি। শীতকের মধ্যে কি হয়, এখান দিয়ে আমরা ঠান্ডা পানি ছাড়ি, ঠান্ডা পানি টোটাল জায়গাটা কি করে, ভ্রমণ করে, এবং এখান দিয়ে পানিটা বের হয়ে যায়। তাহলে কি হয়, এই টোটাল এরিয়াটা কি হয়, ব্যাপক শীত। ব্যাপক শীতে এই বাষ্প আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে ঠান্ডা হইতে থাকে, এখানে এসে কাঁপতে কাঁপতে কি হয়ে যায়, তরল পদার্থে পরিণত হয়। তরল পদার্থ মানে কি, পানি। এখানে আমরা পাতিত পানিটা পাই। বোঝা গেছে ভাইয়া, পাতন বিষয়টা কি বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, আর আর 5-6 মিনিট আমরা পড়বো, ঠিক আছে, এরপর একবারে ছুটি দিয়ে দিব। তো আর কি 5-6 মিনিটের জন্য কি তোমরা ব্রেক চাও বলো? স্ফুটনাঙ্ক কি, স্ফুটনাঙ্ক হচ্ছে ভাইয়া যেই তাপমাত্রায় 5-6 মিনিট পড়বা তারপরে ব্রেক চাও, নাকি একবারে ছুটি চাও, বলো কোনটা চাও? আচ্ছা, ক্লিয়ার হয়েছে এটা জানাইছো, আমি ভাবছি যে তোমরা ইয়েস বলছো মানে হচ্ছে ব্রেক চাও। আচ্ছা, ক্লিয়ার হইলে তো ভালো। আচ্ছা, প্রশান্ত চৌধুরী খুব সুন্দর একটা কোশ্চেন করছে। তোমরা একটু অপ্রাসঙ্গিক কমেন্ট করো না, ঠিক আছে, যার কারণে হচ্ছে অনেকের জানার ইচ্ছা নিয়ে যারা যারা প্রশ্ন করতেছে তাদেরটা দেখতে পাই না আমরা, ঠিক আছে। ওকে, প্রশান্ত বলছো যে ভাইয়া পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ কত? ভাইয়া পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে, তাপ ও তাপমাত্রা চ্যাপ্টারে তোমরা পড়বা, তারপরে আমি লিখে দিচ্ছি। বাষ্পীভবনের সুপ্ত তাপ এটা হচ্ছে 2268 ইন্টু 10⁻³ জুল পার কেজি। এটার মানে কি, এটার মানে হচ্ছে ভাইয়া তুমি যদি 1 কেজি পানিকে বাষ্পীভূত করতে চাও, 1 কেজি পানিকে বাষ্পীভূত করতে হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে তোমার মিনিমাম এই তাপমাত্রা, এই তাপটা দিতেই হবে, ঠিক আছে। 2268 ইন্টু 10⁻³ বা আমরা 2268 কিলো জুল পার কেজিও বলি, ঠিক আছে, এটাকে আমরা এইভাবেও বলি, অথবা 2268 কিলো জুল পার কেজি। বুঝা গেছে প্রশান্ত? আচ্ছা, আবার তুমি আরেকটা মনে রাখো যে ভাইয়া গলনের সুপ্ততাপ, পানির গলনের সুপ্ততাপ কত, যে পানি বলতে বরফের গলনের সুপ্ততাপ। বরফের গলনের সুপ্ততাপ হচ্ছে ভাইয়া একটু কম, সেটা হচ্ছে 336 ইন্টু 10⁻³ জুল পার কেজি, অথবা তুমি এইটাকে এইভাবে লিখতে পারো 336 কিলো জুল পার কেজি। তার মানে আমরা যদি 1 কেজি বরফকে পানি বানাইতে চাই, তাহলে আমার মোটামুটি 336 কিলো জুল শক্তি ওকে শোষণ করাইতে হবে অ্যাট সামহাউ। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা বলতেছো যে ভাইয়া একবারে ছুটি দিয়ে দেন, তাহলেই ভালো, নো ব্রেক। তাহলে ঠিক আছে, তোমরা যেহেতু বলছো, গণতন্ত্রের জয় হোক। আচ্ছা, শীতক কি? শীতক হচ্ছে একটা বিশেষ ধরনের কাচের তৈরি যন্ত্র, যার মাধ্যমে
আচ্ছা, যার মাধ্যমে এই যে দেখো আর 2 স্লাইড আছে, ঠিক আছে, যার মাধ্যমে কি হয়, গরম বাষ্প বা গ্যাস ঠান্ডা তরল প্রবাহের দ্বারা ঘনীভবনের মাধ্যমে তরলে পরিণত করা হয়, ঠিক আছে। আর পাতিত পানি কি, পাতন দ্বারা পৃথকীকৃত বিশুদ্ধ পানিকে পাতিত পানি বলা হয়। ওই যে যে এই যে এই এই এটার মধ্যে যে পানিটা পাইছি আমরা, এটা হচ্ছে পাতিত পানি। আর এই যে যেটা দিয়ে আমরা ঠান্ডা করছি, যেটা দিয়ে ফাঁদ পাচ্ছিলাম, যেটার কাজ ব্যাপক শীত প্রণয়ন করা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে শীতক, ঠিক আছে। পাতনের প্রয়োগ কি কি, কোন কোন জায়গায় আমরা দেখি, পানিতে অপদ্রব্য মেশানো থাকলে পাতনের মাধ্যমে বিশুদ্ধ পানিকে আলাদা করে নেওয়া যায়। তেলের খনি থেকে যে অপরিশোধিত তেল উত্তোলন করা হয়, সেগুলো পাতনের মাধ্যমে পরিশোধন করা হয়। আমরা মেইন ক্লাসে যখন হচ্ছে কোর্স শুরু হবে, এই টপিকটা তো আরও এলাবোরেটলি আছে, ওটা আমরা আরও ডিটেলসে দেখবো, ঠিক আছে, কিভাবে তেলটা আলাদা করা হয়। বেশ মজার একটা টপিক, আংশিক পাতন বলা হয় এটাকে। আচ্ছা, তো আমরা হচ্ছে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে এক কথায় উত্তর আমরা দিব এখন। সিএনজি কি ভাইয়া? সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। সিএনজি এটা মানে কিন্তু আবার চেঞ্জ না, ঠিক আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে এই যে আমরা এখন হচ্ছে দেখব কিছু এক কথায় উত্তর। NH3 এর আণবিক ভর কত? এটা তো আমরা জানি 17, তাই না? সকল পদার্থ কি দ্বারা গঠিত? অণু বা পরমাণু দ্বারা গঠিত। সবচেয়ে সহজ হয় হচ্ছে কি দিয়ে, কি বললে, পরমাণু বা অণু। ওকে, ঠিক আছে, ফাইন। এবার আমরা হচ্ছে সংক্ষেপে উত্তর, এটা ছিল কি একদম এক কথায় উত্তর। আমরা এমসিকিউ প্র্যাকটিস করলাম, এক কথায় উত্তর প্র্যাকটিস করলাম। তোমরা জানো যে তোমাদের এক কথায় উত্তর থাকবে 10টা বিজ্ঞান পরীক্ষায়, এবং এমসিকিউ থাকবে 10টা, 10টার মধ্যে 10টাই আনসার করতে হবে। এরপরে সংক্ষেপে উত্তর প্রশ্ন, এখানে হচ্ছে যে কোনো 5টা আনসার করতে হবে তোমার। 7টা প্রশ্ন থাকবে বেসিক্যালি। তো এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে। কণার গতিতত্ত্ব বলতে কি বুঝো, এটা আমরা দেখছি। কাপের গরম পানিতে টি ব্যাগ ডুবালে দ্রুত লিকার ছড়িয়ে পড়ে কেন, এটা ব্যাখ্যা করতে হবে। কেন বলো তো, এটাও আমরা দেখাইছি, যদিও চা দিয়ে দেখাইনি। কি দিয়ে দেখাইছি? কপার সালফেট দিয়ে দেখাইছি। নিঃসরণ প্রক্রিয়া কি, ব্যাখ্যা করো, এটা আমরা দেখছি। নিশাদলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন? ঊর্ধ্বপাতিত পদার্থ মানে হচ্ছে যে পদার্থটা সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয়, ঠিক আছে, এই ধরনের পদার্থকে আমরা কি বলি? ঊর্ধ্বপাতিত পদার্থ বলি। নিশাদল হচ্ছে এমন একটা পদার্থ যাকে আমরা তাপ দিলেও সরাসরি গ্যাসে পরিণত হয়, মাঝখানে তরল স্টেট নাই ওর, ঠিক আছে। ফুলানো বেলুনে সূক্ষ্ম ফুটো করতে পারলে কোন প্রক্রিয়া সংগঠিত হবে? নিঃসরণ, তাই না? বড় কণার তুলনায় ছোট কণাগুলোর ব্যাপন হার বেশি কেন? কারণ যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, ছড়িয়ে পড়তে কি বেশি সময় লাগে। তাহলে এই সবগুলাই কিন্তু আমরা মোটামুটি ক্লাসে কভার করছি। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ভাইয়া বইটা, অনুসন্ধানী বইটা আরও একবার ভালো মতো করে নোট করে এই জিনিসটা বাড়ির কাজ হিসেবে জমা দেওয়া, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে তোমাদের HW। ওকে, এরপরে আসতেছি রচনামূলক প্রশ্ন। দৃশ্যপটবিহীন তরল পদার্থের নির্দিষ্ট ভর এবং আয়তন থাকলেও নির্দিষ্ট কোনো আকার নেই, এটা আমরা খুব ভালো মতোই ব্যাখ্যা করছি, তাই না? যে ঝাঁকানাকা গ্লাস দিয়ে, তোমরা আবার পরীক্ষায় ঝাঁকানাকা গ্লাস আইকো না, বাংলা কথায় বুঝাই লিখো, ঠিক আছে। আচ্ছা, আর দৈনন্দিন জীবনে নিঃসরণের ব্যবহারসমূহ ব্যাখ্যা করো। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি থাকলে, বাড়ির কাজ থাকলে। এবার আমরা কিছু দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেখব। 2টা প্রশ্ন আছে, তারপরে হচ্ছে ক্লাস শেষ। তারপরে তোমরা চলে যেতে পারবো আর কি চাইলে। স্বচ্ছ একটি পাত্রে পানি রাখা হয়েছে, এতে কয়েক ফোঁটা নীল রং যোগ করলে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, একটু আগে ক্লাসে দেখছি, তাই না? আচ্ছা, ফাইন। আরেকটা হচ্ছে একটি বেলুনে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস রাখা ছিল, সুচ দিয়ে বেলুনটি ফুটো করে দিলে গ্যাসটি সরু ছিদ্রপথে বের হয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছিল আর কি। উদ্দীপকের ঘটনাদ্বয়ের পদার্থের ছড়িয়ে পড়া ভিন্ন প্রক্রিয়ায় ঘটে, প্রক্রিয়াদ্বয় এর মধ্যে পার্থক্য লেখো। তার মানে কি, ব্যাপন ভার্সেস নিঃসরণ, ব্যাপন আর নিঃসরণের পার্থক্য লিখতে বলছে। আর দৃশ্যপট 2-এ যে গ্যাসের কথা উল্লেখ করা হয়েছে, সেটি শীতল করা হলে ভৌত অবস্থার কিরূপ পরিবর্তন হবে? এই যে গ্যাসকে যদি আমরা হচ্ছে শীতল করি, এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, ঠিক আছে। তো এই যে ঊর্ধ্বপাতন হবে, ওটাই জানতে চাইছে। ওকে, এরপর হচ্ছে বি গ্যাসের মৌলগুলোর ক্ষেত্রে প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর। যদিও আমরা হচ্ছে এইটা দেখাইনি আজকে, এটা তাহলে বাড়ির কাছে থাকতেছে না। ABC গ্যাসের মধ্যে ব্যাপন হারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, এটা আমরা করে দেখতে পারি, ঠিক আছে। যে ABC গ্যাস কি? অ্যামোনিয়া, বি গ্যাস হচ্ছে HCl, সি গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে অ্যামোনিয়ার ভর হচ্ছে ভাইয়া 17,
HCl এটার ভর হচ্ছে ভাইয়া 36.5, আর কার্বন ডাইঅক্সাইড এটার ভর হচ্ছে ভাইয়া 44। তাহলে এখানে সাজানোই আছে, তোমরা জাস্ট কি করবা, তোমরা জাস্ট এই জিনিসটাকে লিখে দিবা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এটাও থাকবে তোমাদের কি বলো তো বাড়ির কাজ। বাড়ির কাজ কোথায় জমা দিতে হবে ভাইয়া? তোমরা জানো অলরেডি, বাড়ির কাজ আমরা জমা দিই হচ্ছে 6296789 উদ্ভাসন মেশ নামে একটা গ্রুপ আছে। এই গ্রুপে তোমরা হচ্ছে বাড়ির কাজ করে জমা দিতে পারো, এবং আমরা ওভারঅল পুরো কোর্স জুড়ে যে বাড়ির কাজগুলো দেখা হবে এটা এই গ্রুপেই দেখা হবে। এবং তোমরা যারা যারা হচ্ছে এই গ্রুপে জয়েন নাই, তোমরা জয়েন হয়ে যাও। এটা পাবলিক গ্রুপ, যে কোনো স্টুডেন্টই হচ্ছে যদি 6789-এর আন্ডারে থাকে তাহলে তারা হচ্ছে জয়েন হইতে পারবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে জয়েন হয়ে যাও, ঠিক আছে? ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে ভাইয়া কোর্স নিয়ে বা হচ্ছে ইয়া নিয়ে? হ্যাঁ, আচ্ছা, পিডিএফ দিয়ে দিবেন কিনা? পিডিএফ হচ্ছে তুমি এই পোস্টের ডিসক্রিপশনে পেয়ে যাবা, আবার হচ্ছে আমরা এই গ্রুপটাতে আলাদাভাবে লিঙ্ক পোস্ট করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে অনেকে অনেকে জানতে চাচ্ছিলা যে ভাইয়া আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে সেটা কি ফ্রি কিনা? তোমরা তো জানোই যে ভাইয়া যারা যারা হচ্ছে একাডেমিক কোর্সে ছিল তাদের জন্য ফ্রি, এবং আলাদাভাবে তুমি যদি নতুন স্টুডেন্ট হও সেক্ষেত্রে হচ্ছে তোমার কোর্সটা কিনে নিতে হবে। আর এখানে কিন্তু আমাদের পরীক্ষা দেওয়ার সুবিধা থাকতেছে অফলাইনে, এবং তুমি ক্লাসগুলোও পেয়ে যাচ্ছ। তোমার যে সিলেবাসটা আছে বোর্ডের, এরকম হইতে পারে যে তোমাদের স্কুলে হয়তো দু একটা চ্যাপ্টার শেষ হয় না, এই জন্য আমরা হচ্ছে এক বা একাধিক চ্যাপ্টার দেখাবো। সবগুলো চ্যাপ্টারই হচ্ছে আমরা ফুলফিল করব পুরো কোর্সে, বোর্ড থেকে যেগুলো প্রণয়ন করা হয়েছে। তোমার যদি হচ্ছে নাও লাগে, আমার আহ্বান থাকবে যে তুমি হচ্ছে সবগুলো ক্লাস রেগুলারলি করো, তাহলে কি হবে, তুমি তো তোমার টার্গেট কিন্তু 9-এ ভালো রেজাল্ট করা না শুধু, তাই না? তুমি 10-এ বা হচ্ছে পরবর্তীতে যখন এসএসসি দিবা তখনও কিন্তু একটা বেটার আউটপুট বা একটা বেটার বেসিক নিয়ে বের হইতে হবে। সো তোমার জন্য বোর্ড যে সিলেবাসটা প্রণয়ন করছে সেটা ভেবেচিন্তেই প্রণয়ন করা হয়েছে, যাতে ক্লাস 9-এর একটা বাচ্চার ঠিক যতটুকু জ্ঞান রাখা আবশ্যক সেটা যাতে থাকে, ঠিক আছে? এমনিতেই তোমরা কিন্তু ফুল বই পড়তেছো না, তারপরে এটাকে যদি আবার শর্ট করে পড়ো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে জ্ঞানের ঘাটতি বা বেসিকের একটু ঘাটতি দেখা যেতে পারে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওয়েবসাইটে যে পাবো কিনা, যখন কোর্স শুরু হবে, যারা কোর্সে ভর্তি হয়েছো তোমরা জানো যে আমাদের উদ্ভাসের একটা পোর্টাল আছে, এবং তোমাদের প্রত্যেকের স্টুডেন্ট আইডিতেই হচ্ছে ওই যে আগে যেভাবে ক্লাস হইতো বা যারা নতুন কিভাবে ক্লাসে জয়েন করতে হয় সেটা তুমি আমাদের উদ্ভাসের চ্যানেলেই পেয়ে যাবা। আমরা ওইটার লিঙ্কও হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে? তো কোনো প্যারা নেই। আচ্ছা ভাই, আণবিক ভর কিভাবে বের করব? আহ, আহ, তোমরা যদি পারমাণবিক ভর কি সেটা জানো, যেমন ধরো NH3, ঠিক আছে? এটার ভর যে 17 বললাম, কিভাবে বললাম ভাইয়া? এখানে আমাদের এই যে কেমিস্ট্রির আরেকটা চ্যাপ্টার আছে ইলেকট্রন বিন্যাস প্লাস হচ্ছে পারমাণবিক আণবিক ভর নির্ণয় করা, সেগুলা থেকে আমরা জানি যে ভাই নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ভাইয়া 14। হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের হচ্ছে 1। কয়টা হাইড্রোজেন আছে? 3টা, তাহলে 3 × 1, এই হচ্ছে আমার তাহলে 14 আর 3 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে এইভাবে 17 হয়। আবার ধরো কার্বন ডাইঅক্সাইড যে 44 লিখছি, এটা কেন লিখছি? কারণ ভাই এই যে যে কার্বনটা আছে, কার্বনের ভর হচ্ছে 12, আর অক্সিজেনের ভর হচ্ছে ভাইয়া, অক্সিজেনের ভর হচ্ছে 16, কিন্তু অক্সিজেন আছে কয়টা? 2টা, তাহলে 16 × 2, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 12 + 32 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 44, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা আণবিক ভর বের করি। এগুলো আমরা দেখব, এগুলোর জন্য আলাদা চ্যাপ্টার আছে, এবং এটা বেশ ডিটেলসেই দেখানো হবে। তো তোমরা কোনো প্যারা খেও না, বের করতে পারবা। ওকে, তাহলে ঠিক আছে, সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর দেখা তো হচ্ছেই তোমাদের সাথে কোর্সে ইনশাআল্লাহ। ওকে।